ওকে, সো আমরা হচ্ছে এমআরসিবিসিএইচ পার্ট 1 ফেব্রুয়ারি 2026 এই ডায়েটের জন্য হচ্ছে যে একটা আমরা নতুন একটা ব্যাচ স্টার্ট করছি ওইটার ব্যাপারেই হচ্ছে আমরা একটু ডিটেলস কথা বলবো অ্যাবাউট এমআরসিবিসিএইচ এক্সাম, কিভাবে আমরা প্রিপারেশন নিব, আর কি কি টপিকস আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে পড়া উচিত, কভার করা উচিত, বই কি কি লাগবে, এবং এই এমআরসিবিসিএইচ পাথওয়েটা আসলে কিরকম। পুরো জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটু ডিটেলস ডিসকাশন করব। বিকজ শুরু করার আগে আমাদের এটা একটু জানা উচিত যে আসলে হচ্ছে আমরা যে এইটার জন্য প্রিপারেশন নিচ্ছি বা এটা প্ল্যান করছি যে এই পরীক্ষাটা দিব, সো এটার ইনস আউট কি আছে না আছে এগুলোর ব্যাপারে একটু জানা উচিত। ওকে, সো আমি স্টার্ট করি। আশা করি হচ্ছে আমার স্ক্রিনটা দেখা যাইতেছে আপনার, রাইট? দেখতেছেন তো? ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো? একটু জি ভাইয়া একটু- দেখা হ্যাঁ, যাচ্ছে। পুরাটাই হচ্ছে ইন্টারেক্টিভ। হুম। বিকজ আমি একা কথা বলবো এরকম না, টু ওয়ে কমিউনিকেশন থাকবে। আপনিও হচ্ছে আপনার রেসপন্স করবেন এবং আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন বলবেন কাইন্ডলি। সো পেডিয়াট্রিক্সের জন্য আমাদের দেশে তো হচ্ছে ধরেন ডিগ্রি যদি বলি তাহলে সেই ক্ষেত্রে ডিসিএইচ আছে, এমডি আছে এবং ডেফিনেটলি এফসিপিএস আছে। সো এর বাইরে যদি আমরা চিন্তা করি যে হচ্ছে একটু ইন্টারন্যাশনাল কোনো ডিগ্রি পেডিয়াট্রিক্সের জন্য চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে পেডিয়াট্রিক্সের জন্য ইন্টারন্যাশনাল ডিগ্রির মধ্যে এমআরসিপি সিএইচ আছে, আরেকটা আছে, আমি এটা একটু পরে বলবো। যখন হচ্ছে আমরা এই এমআরসিপি সিএইচ এর পার্টগুলো নিয়ে কথা বলবো তখন আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডেরও একটা পরীক্ষা আছে এমআরসিপি, ওই এমআরসিপি ইন পেডিয়াট্রিক্স, আয়ারল্যান্ডের। সো এমআরসিপি সিএইচ এর সাথে আয়ারল্যান্ডের মানে ইউকের এমআরসিপি সিএইচ এর সাথে আয়ারল্যান্ডের এমআরসিপি ইন পেডিয়াট্রিক্সের কি ওই জায়গায় কোলাবোরেশন আছে ওগুলো আমরা দেখব। ইভেন এমআরসিপি সিএইচ এর সাথে আমাদের দেশি যে ডিগ্রিগুলো আছে লাইক এফসিপিএস, এটার কি কোলাবোরেশন আছে সেগুলো আমরা দেখব। সো ডেফিনেটলি এটা ওয়ার্ল্ড রিকগনাইজড, গ্লোবালি একটা রিকগনাইজড ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল ডিগ্রি। অ্যান্ড ডেফিনেটলি হচ্ছে মোটামুটি আমরা যদি চিন্তা করি আহ, এশিয়ান, তারপরে হচ্ছে যারা মিডিল ইস্টে যারা আছে, ইভেন আফ্রিকান, আমি এই তিনটা রিজনের কথা বলতেছি। এই তিনটা রিজনের ডাক্তার যারা থাকে, আমি যদি একটু এটা একটু নেরো করে নিয়ে আসি, পেডিয়াট্রিক্সের যারা পেডিয়াট্রিশিয়ান যারা আছে তাদের একটা হচ্ছে ডেফিনেটলি একটা প্ল্যান থাকে যে রয়্যাল কলেজের একটা ডিগ্রি নেওয়ার জন্য। এশিয়ান, মিডল ইস্ট এবং আফ্রিকান। আর ইউরোপিয়ান যারা আছে তাদের তো ওদের নিজের ইন্ডিভিজুয়াল দেশেই হচ্ছে আলাদা আলাদা ইয়ে আছে, ইভেন তারাও হচ্ছে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়। বাট এশিয়ান এবং হচ্ছে মিডল ইস্ট, হোল মিডল ইস্ট, এই দুইটা রিজন মানে হচ্ছে এই দুইটা রিজনের মানুষ, এশিয়ান তো আসলে মানে মিডল ইস্টও কাভার করে, বাট এশিয়ান বলতে আমি বোঝাচ্ছি যে মেনলি আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এইসব এরিয়ার, হ্যাঁ, সাউথ এশিয়ান কান্ট্রি, এদের এই রিজনের ডক্টর যারা আছে বিশেষ করে পেডিয়াট্রিশিয়ান তাদের একটা ইচ্ছাই থাকে যে এমআরসিপিসিএইচ করার। সো এই এমআরসিপিসিএইচ এটা আমাদের হচ্ছে যদি আমরা বাংলাদেশের বাইরের কথা বলি তাহলে সেক্ষেত্রে ইউকে, অস্ট্রেলিয়া অ্যান্ড গালফ কান্ট্রিজ যেগুলা লাইক মিডল ইস্ট, এই সব জায়গায় হচ্ছে আপনি জব করতে পারবেন। আহ, এটাতে হচ্ছে আপনার কোনো কনফিউশন নাই, মানে এই তিনটা কান্ট্রি আপনার জন্য ওপেন। আর ডেফিনেটলি হচ্ছে এই পরীক্ষার প্রিপারেশন নিলে নলেজের কথা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে এমআরসিপিসিএইচ অনেক 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 বেশি স্ট্রাকচার্ড একটা পরীক্ষা, স্ট্রাকচার একটা ডিগ্রি। সো ডেফিনেটলি এটা আপনার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন যদি এমআরসিপিসিএইচ এর কথা চিন্তা করেন ডেফিনেটলি এটা আপনার আমি বলবো যে ফিউচারে হচ্ছে আপনার অনেক হেল্প করবে। আর এমআরসিপিসিএইচ কেনই বা আমরা দিব, আমরা যদি আমরা বাংলাদেশের কথাই বলি যে হচ্ছে আমরা কেন দিব, সেটার আসলে অনেকগুলো কারণ আছে, অনেক অনেক কারণ আছে। এক একজনের এক এক ধরনের হচ্ছে প্ল্যান আছে। সো অনেক কারণ আছে, আমরা এটা আর একটু সামনে যখন হচ্ছে কথা বলবো তখন এটা নিয়ে আর একটু ডিটেলসে কথা বলবো। তো আমরা প্রথমে আসি হচ্ছে এমআরসিপিসিএইচ এর সাথে আমাদের এফসিপিএস এর কি কোলাবোরেশন আছে। নট অনলি এমআরসিপিসিএইচ, রয়্যাল কলেজের যে হচ্ছে আপনার এই চারটা ডিগ্রি, মেডিসিনের এমআরসিপি, সার্জারির হচ্ছে এমআরসিএস, অ্যান্ড গাইনির হচ্ছে এমআরসিইউজি, অ্যান্ড পেডিয়াট্রিক্সের এমআরসিপিসিএইচ, এই চারটা ডিগ্রি সাথে হচ্ছে আমাদের বিসিপিএস এর একটা কোলাবোরেটিভ ব্যাপার আছে। সেটা হচ্ছে যে আপনার যদি এই ডিগ্রিটা কমপ্লিট করা থাকে, এমআরসিপিসিএইচ এর তিনটা পার্টই যদি আপনার কমপ্লিট করা থাকে এবং আপনার হাতে 2 বছরের ট্রেনিং করা আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার নতুন করে আবার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা,
তারপরে হচ্ছে মিড টার্ম পরীক্ষায় অ্যাটেন্ড করার দরকার নেই। ঠিক আছে, আপনি আমার সিপিসিএস কমপ্লিট করলে ডিরেক্টলি হচ্ছে ঢুকতে পারবেন এফসিপিএস কোর্সে। আপনার সেটার জন্য আলাদা করে এফসিপিএস পার্ট 1 এবং মিড টার্ম দেওয়ার কোনো দরকার নেই। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ঠিক আছে। আহ, ধরেন, সে ফর এক্সাম্পল একজনের হচ্ছে 5 ইয়ার্সের একটা ট্রেনিং আছে পেডিয়াট্রিক্সের, এবং উনি বিসিপিএস রিকগনাইজড একটা ইনস্টিটিউটে ট্রেনিং করছেন ওর জব করছেন। তো ওনার যদি হচ্ছে এফসিপিএস এই এমআরসিপিসিএইচ কমপ্লিটলি, এটা 3টা পার্টেই যদি হচ্ছে ওনার কমপ্লিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওনার এই 5 বছরের মধ্যে 2 বছরের ট্রেনিং উনি কাউন্ট করাইতে পারবেন। এবং হচ্ছে উনি ডিরেক্টলি হচ্ছে এফসিপিএস কোর্সে জয়েন করবেন, এবং এফসিপিএস ওখানে জয়েন করার পর দেন বাকি 3 ইয়ার্সের ট্রেনিং কমপ্লিট করে দেন হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্টে বসবেন। সো এটা একটা, আমি বলবো যে এটা সুযোগ। আমি, এটা শর্টকাট না, ডেফিনেটলি এটা বাই ডিফল্ট একটা ডিগ্রি হয়ে গেল। আর এটা ডিগ্রিতেও হচ্ছে আপনি ঢুকতে পারতেছেন, সেটার একটা সুযোগ আছে। আর যাদের অলরেডি এফসিপিএস পার্ট 1 পাস করা আছেন, তাদের এমআরসিপিসিএইচ কমপ্লিট করলে একটা সুবিধা পাবেন, হয়তো আপনি মিড টার্মের আগে যদি কমপ্লিট করে ফেলেন তাহলে সেক্ষেত্রে মিড টার্ম দেওয়া লাগবে না। তো এই সুযোগটা বিসিপিএস আমাদের দিছে। সেটার জন্য ডেফিনেটলি বিসিপিএস এর যে হচ্ছে, বিসিপিএস এমনিতেই হচ্ছে সবসময় একটু অ্যাডভান্সড অ্যাডভান্সড চিন্তা ভাবনা করে। ডেফিনেটলি অনেক, মানে তারা হচ্ছে ফিউচার, আমি বলবো যে অপটিমিস্টিক ডেফিনেটলি। সো এটা, উম, আমি মনে করি যে হচ্ছে ওভারঅল আমাদের, আমরা যারা আছি, বিশেষ করে যারা বিগিনার যারা আছি, আমরা অনেক দিন আগে পাশ করছি, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ ডেফিনেটলি। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, এটার ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এগেন, এটা ইন্টারেক্টিভ সেশন, হ্যাঁ। এখানে হচ্ছে আপনার, না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এমআরসিপিসিএস কমপ্লিট করলে আপনার জেনারেল পেডিয়াট্রিক্সেই ঢুকতে হবে। আপনার অন্য ব্রাঞ্চে যাওয়ার সুযোগ নাই, কারণ এমআরসিপিসিএস টোটালি এটা জেনারেল পেডিয়াট্রিক্স। সেক্ষেত্রে ব্রাঞ্চে যাওয়ার সুযোগ নাই। ওকে। আর কোনো কোশ্চেন? বলেন, মানে ওপেনলি, কোনো প্রবলেম নাই, আপনি কোশ্চেন করেন, টেক্সটে করেন, ওর হচ্ছে আপনি মাইক অন করে করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে। সো আমরা সামনে দেখি। দেন এমআরসিপিসিএইচ এর হচ্ছে আপনার টোটাল পরীক্ষা আছে 3টা। টোটাল পরীক্ষা হচ্ছে আপনার 3টা, এর মধ্যে আমরা যদি বলি, আচ্ছা, এফসিপিএস এ ইন্টারেস্টেড না, এমআরসিপিসিএইচ করে বাংলাদেশে কি ফেসিলিটিস পাবেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমি বলবো ডিরেক্ট আনসার দেওয়া যাবে না। বিকজ অনেক হসপিটাল আছে যে এমআরসিপিসিএইচ, বিশেষ করে কর্পোরেট হসপিটালগুলো এমআরসিপিসিএইচ ডেফিনেটলি প্রেফার করে। বাট আমাদের এখানে অ্যাকচুয়ালি এরকম কোনো স্ট্রাকচার নাই যে স্ট্রাকচার দিয়ে আপনি বলতে পারবেন ইয়েস, এই জায়গায় তারা এটা রিকগনাইজ করে। ঠিক আছে। সো আমাদের যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি কর্পোরেট হসপিটালগুলো ডেফিনেটলি প্রেফার করে এমআরসিপিসিএইচ। ওকে। সো আমাদের এমআরসিপিসিএইচ এর হচ্ছে টোটাল পরীক্ষা 3টা। এর মধ্যে এই যে আমরা প্রথম 2টা দেখতেছি, দ্যাট ইজ ফাউন্ডেশন অফ প্র্যাকটিস, বা আমরা থ্রু আউট দ্য কোর্স এই আমার পার্টটা। একটা কথা ছিল জি। আমার একটা কথা ছিল, সেটা হলো যে এমআরসিপি সিএস কমপ্লিট করার পর বিএমডিসি রিকগনিশন নাই। বিএমডিসি ওয়েবসাইট ইয়েস। কিন্তু নট রিকগনাইজড বাই দ্য বিএমডিসি। হ্যাঁ, আমি বলি আপনাকে যে আপনি যেটা কোশ্চেন করছেন কারেক্ট। বিএমডিসি তখনই রিকগনিশন দিবে যখন হচ্ছে আমি আমার এমআরসিপিসিএইচ কমপ্লিট করার পর আমি ইউকে যাব। দেন আমার হচ্ছে স্পেশালিটি ট্রেনিং অথবা কোর ক্লিনিক্যাল ট্রেনিং যেটা আছে ওইটা কমপ্লিট করব। দেন কি, বিএমডিসি আমার এটা রিকগনাইজ করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে। ওকে। আরেকটা কোশ্চেন ছিল, যারা সিবিএস কমপ্লিট করতো তারা কিন্তু সরাসরি থার্ড পার্টে এক্সামিনেশন পরীক্ষা বসতে পারতো, কিন্তু এটা কি এখন আছে? না না, এখন আর নাই এটা, না, এখন আর নাই। ইভেন হচ্ছে আমাদের এফসিপিএস এর মধ্যে শুধুমাত্র একটা এফসিপিএস, সেটা এফসিপিএস ইন অ্যানেস্থেশিয়া, সেটা 2019 পর্যন্ত ইউকে রিকগনাইজ করা মানে হচ্ছে কারো যদি এফসিপিএস ইন অ্যানেস্থেশিয়া কমপ্লিট করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে উনি ডিরেক্টলি হচ্ছে ইউকেতে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করবে বা ইউকের জবের জন্য অ্যাপ্লাই করবে। সো এই 2019-এর পর থেকে এটা একদম টোটালি বাদ, এখন আর ওইরকম কিছু নাই। বাট
ডে বাই ডে এটা ইমপ্রুভ হচ্ছে, বিকজ হচ্ছে এটা বিসিপিএস এর সাথে রয়্যাল কলেজের একটা তো হচ্ছে, এই যে আমি আপনাকে একটা নোটিশ দেখাইলাম, মোটামুটি একটা হচ্ছে কি বলো এটারে, যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে ওকে ফাইন, যে বিসিপিএস এইটা রিকগনাইজ করবে। দেন ডে বাই ডে হয়তো বা হচ্ছে আমাদের এফসিপিএস হয়তো বা, নট শিওর, হয়তো বা তারাও রিকগনাইজ করতে পারে। আহ, এখানে আরো অনেকগুলা কাজ হয়েছে, যেরকম হচ্ছে কারো যদি এফসিপিএস কমপ্লিট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে উনি হচ্ছে একটা রুট বলে এমটিআই রুট, এই এমটিআই রুটে হচ্ছে ইউকেতে যেতে পারবে, ওখানে জব বা ট্রেনিং করতে পারবে 2 ইয়ার্স এর মতো। দেন উনি চাইলে হচ্ছে ওখানে পার্মানেন্টলি জব করতে পারবে। বাট এগুলা একটু কমপ্লিকেটেড, বিকজ এটার আগে বিসিবিএস একটা ভাইবা দিতে হয়, দেন আরো অনেক ধরনের শর্ত পূরণ করতে হয়, ওগুলা করে তারপরে যেতে হয়। যাই হোক, ওইটা আমাদের অ্যাকচুয়ালি এখানকার আলোচ্য বিষয় না। বাট আপনি যে কোশ্চেনটা করছেন সেটা যদি আমি ডিরেক্ট আনসার দিই যে ইয়েস, বিএমডিসি ডিরেক্টলি এমআরসিপিসিএস আমার আজকে কমপ্লিট, আমাকে, আমি বাংলাদেশে আছি, আমাকে কি রেকগনাইজ করবে? উত্তর হচ্ছে ডিরেক্টলি না। কারণ ওনাদের আইন তো আইন, বিকজ ওনারা যেটা বলছেন যে হচ্ছে করব, বাট যদি এই সিসিটি, দ্যাট ইজ হচ্ছে কোর ক্লিনিক্যাল ট্রেনিং অর স্পেশালিটি ট্রেনিং, আমি যদি ইউকে থেকে করে আসি বাংলাদেশে, তাহলে সে বিএমডিসি এটা রিকগনাইজ করবে। বাট আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি হচ্ছে কেউ ইউকেতে গিয়ে ট্রেনিং কমপ্লিট করার পরে আবার বাংলাদেশে ব্যাক করবে, এটা খুবই আনলাইকলি। তো যাই হোক, রুলস ইজ রুলস, আইন মানে আইন। যাই হোক, আমরা হচ্ছে এটাতে চলে আসি। ওকে, এমআরসিপিসিএইচ এর 3টা পার্ট আছে। তো আমরা যেটা বলতেছি ফাউন্ডেশন অফ প্র্যাকটিস ফপ পার্ট, অ্যান্ড থিওরি অ্যান্ড সায়েন্স হচ্ছে ট্রাস্ট পার্ট। সো আমরা থ্রু আউট দ্য কোর্স এই পুরো নামটাকে, দ্যাট ইজ ফাউন্ডেশন অফ প্র্যাকটিসটাকে আমরা বলবো ফপ পার্ট, থিওরি অ্যান্ড সায়েন্স পার্টটাকে বলবো টাস্ক পার্ট। এবং এই দুইটা মিলেই অ্যাকচুয়ালি পার্ট 1 পরীক্ষা। এবং এটা হচ্ছে আপনার পেপার 1, দ্যাট ইজ আমরা যদি বাংলাদেশের টাইমের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে এটা দুপুরে পরীক্ষাটা হবে, সেটা দুপুর 12টার দিকে, আপনাদের পরীক্ষাটা 12টার দিকে হবে। আচ্ছা, তারপরে থিওরি অ্যান্ড সায়েন্স, এটা হচ্ছে পেপার 2, এটা আপনার হচ্ছে বাংলাদেশি টাইমে অ্যারাউন্ড 5 PM এর মতো ওই সময়টাতে হবে। ঠিক আছে, আমরা ডিউরেশন টাইম কতক্ষণ এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো সামনে। সো এই দুইটা পরীক্ষা, এই দুইটা পেপার মিলেই হচ্ছে অ্যাকচুয়ালি পার্ট 1 পরীক্ষা। সো কেউ যদি চায় যে না আমি শুধুমাত্র পেপার 1, দ্যাট ইজ ফপ পার্ট দিব ফেব্রুয়ারিতে, সেটাও পসিবল। কেউ যদি মনে করে যে না শুধুমাত্র টাস্ক পার্ট দিব ফেব্রুয়ারিতে, সেটাও পসিবল। মানে আপনি চাইলে পার্ট 1 পরীক্ষাটারে দুইটা ভাগে ভাগ করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে ধরেন আপনি ফপ পার্ট যদি ফেব্রুয়ারিতে দেন, তাহলে টাস্ক পার্ট আপনি হচ্ছে নেক্সট সেশন যেটা জুন, জুনে আপনি দিতে পারেন। এইভাবে ভাগ করে দেওয়া যায়। বাট আমরা যেটা, আমরা যখন প্রিপারেশন নিব তখন আমরা অ্যাকচুয়ালি কখনোই প্ল্যান করব না আমরা দুইটা আলাদা করে দিব। এটা প্ল্যানই মাথায় আনা যাবে না, চিন্তাও করা যাবে না যে আমরা হচ্ছে দুইটা আলাদা করে দিব। কেন? বিকজ ফাউন্ডেশন অফ প্র্যাকটিস অ্যান্ড থিওরি অ্যান্ড সায়েন্স, এই দুইটার মধ্যে প্রিপারেশনের সিমিলারিটি অলমোস্ট 70% বা তারও বেশি। সো আপনি যদি ফপ পার্ট আলাদা করে দেন, টাস্ক পার্ট আলাদা করে দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার দুইটা প্রবলেম হবে। এক, আপনার সেম কষ্ট দুইবার করতে হবে। এবং আপনার যদি হচ্ছে পরীক্ষার ফির কথা বলেন, কম মাইন্ডলি দুইটা পরীক্ষা আলাদা করে দিলে পরীক্ষার ফিও বেড়ে যাবে। ওকে, সো আমরা এই পার্ট 1 পরীক্ষার দুইটা পেপার আমরা এক সেটিংয়েই পরীক্ষা দিব, এবং এটা ডেফিনেটলি পসিবল। এবং আমার আগের ক্যান্ডিডেটরা সবাই এইভাবেই পরীক্ষা দিচ্ছেন। ওকে, নেক্সট হচ্ছে পার্ট 2 পরীক্ষা, দ্যাট ইজ অ্যাপ্লাইড নলেজ ইন প্র্যাকটিস, বা আমরা বলি হচ্ছে একিপি পরীক্ষা। তো একেবি পরীক্ষা আপনি আবার, এখানেও দুইটা পার্ট পেপার আছে, পেপার 1 আছে এবং পেপার 2 আছে। বাট এখানে আপনি আবার আলাদা করে দিতে পারবেন না, এখানে একটা সেটিংয়েই একেবি পরীক্ষা দিতে হবে। এবং ফাইনালি হচ্ছে আমাদের এমআরসিপিসিএইচ ক্লিনিক্যাল পরীক্ষা। ঠিক আছে, তো প্রথম যে আমরা পার্ট 1 এর কথা বললাম এবং পার্ট 2-র কথা বললাম, এই দুইটা পরীক্ষা আমাদের দেশ থেকেই, আমি আমার বাসায় বসেই ল্যাপটপে বসে অনলাইনে পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, অনলাইনে বসেই পরীক্ষা দিতে পারবো। বাট এই পরীক্ষাটা, দ্যাট ইজ ক্লিনিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে কোনো সেন্টার নাই। সো আমাদের জন্য নিয়ারেস্ট সেন্টার হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা, অ্যান্ড অলসো ইন্ডিয়া, ইন্ডিয়া। বাট ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি সিট পাওয়া যায় না, বিকজ তাদের ক্যান্ডিডেটই অনেক বেশি। সো আমাদের জন্য হচ্ছে নেপাল। নেপালে ইয়ারলি একটা পরীক্ষা, একটা সেশনে পরীক্ষা হয় সেপ্টেম্বর। শ্রীলঙ্কাতে ইয়ারলি একটা সেশনে পরীক্ষা হয়, দ্যাট ইজ মে। সো আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটদের জন্য এই দুইটা সেন্টার কস্ট ইফেক্টিভ এবং ইজিলি যাওয়া যায়। এছাড়াও ইউকে আছে, ইউকেতে অনেক সেন্টার আছে, অনেক সেশন আছে। তারপরে আপনার সিঙ্গাপুর আছে, এবং আপনার মিডল ইস্ট, মিডল ইস্টের মধ্যে যেরকম সৌদি আরবিয়া, দেন হচ্ছে দুবাই,
ওমান, এইসব দেশগুলোতে কি আছে, সেন্টার আছে। ওকে, সো এটা হচ্ছে আমার এমআরসিপিসিএইচ এর পার্টগুলার মোটামুটি কথা। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নি কোশ্চেন? নাই? ওকে, তাহলে আমরা নেক্সট আগেই। তো আমরা হচ্ছে পার্ট ওয়ানের যে প্রথম পেপার ওয়ান, দ্যাট ইজ ফব পার্ট। এই ফব পার্ট পরীক্ষা আপনার হবে হচ্ছে আগে, দ্যাট ইজ পেপার ওয়ান। আগে আমরা বললাম বাংলাদেশি টাইম 12টার দিকে হবে। এখানে আপনার হচ্ছে 100টা থাকবে হচ্ছে আপনার এসবিএ কোশ্চেন। 100টা কোশ্চেন আপনার থাকবে এসবিএ কোশ্চেন, ঠিক আছে? সিঙ্গেল বেস্ট কোশ্চেন লাইক দ্যাট আমরা এফসিপিএস পরীক্ষাতে যেটা দিয়ে অভ্যস্ত, সিঙ্গেল বেস্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 1, ঠিক আছে? তাহলে 100টা সিঙ্গেল বেস্ট কোশ্চেন থাকবে, মার্ক হচ্ছে 1 মার্ক করে। কোনো নেগেটিভ মার্কিং নাই, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং নাই। এবং এই পরীক্ষাটা আপনার হচ্ছে সময় 2 আওয়ার্স, 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে আপনার হচ্ছে 100টা কোশ্চেন আনসার করে সাবমিট করতে হবে, ঠিক আছে? এবং এটারে বলা হয় হচ্ছে এমআরসিপিসিএইচ পার্ট 1A, অথবা আমরা এটারে বলি হচ্ছে পেপার 1। ওকে, এখানে আরেকটা সুযোগও আছে, সেটা কি? রয়্যাল কলেজ পেডিয়াট্রিক্সের জন্য 2টা ডিগ্রি অফার করে, একটা হচ্ছে এমআরসিপিসিএইচ, অ্যানাদার ওয়ান ইজ ডিসিএইচ। আপনি যখন হচ্ছে ফপ পার্ট পরীক্ষা পাশ করে যাবেন, তখন আপনার হচ্ছে এমআরসিপিসিএইচ পরীক্ষার যে পেপার ওয়ান এটাও পাশ হয়ে গেল, এবং আপনি হচ্ছে কমপ্লিমেন্টারি ডিসিএস পার্ট ওয়ানও আপনার পাশ হয়ে যাবে। এটার জন্য আলাদা করে সেপারেটলি পরীক্ষা দেওয়ার দরকার নেই। মানে আপনি হচ্ছে পরীক্ষা দিচ্ছেন একটা, কমপ্লিমেন্টারি আরেকটা ডিগ্রির পার্ট ওয়ানও কি হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা প্লিজ রেসপন্স করেন। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, ফাইন। এখন আসেন, ডিসিএস ডিগ্রিটার আসলে কি কোনো ভ্যালু আছে? উত্তর হচ্ছে না। এটা জাস্ট একটা সার্টিফিকেট ডিগ্রি। এটার হচ্ছে আমাদের দেশের ডিসিএস যেরকম হচ্ছে মানে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, এটাও একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, বাট হচ্ছে এটা একটা সার্টিফিকেট ডিগ্রি, দ্যাটস ইট। বাট ইয়েস, ডেফিনেটলি আপনি এটা ডিগ্রি পাচ্ছেন। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে পেপার ওয়ান বা ফপ পার্ট। কোনো নেগেটিভ মার্কিং নাই, 100টা কোশ্চেন, সিঙ্গেল বেস্ট কোশ্চেন, 5টা অপশন, এবং আনসার করতে হবে 5টার থেকে একটা সিলেক্ট করতে হবে। সময় হচ্ছে 2 ঘন্টা, জাস্ট 2 ঘন্টা। ওকে, তারপরে যদি আমরা যাই নেক্সট। ওকে, সো নেক্সট আসেন। ওকে, থিওরি অ্যান্ড সায়েন্স, দ্যাট ইজ ট্রাস্ট পার্ট। এটা আমরা বলতেছি পেপার 2, এবং এখানেও হচ্ছে আগের মতোই সিমিলারলি কোশ্চেন হচ্ছে 100টা এসবিএ, এবং টাইম হচ্ছে 2 আওয়ার্স। এগেন এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এখন কমন কোশ্চেন যেটা আমরা মানে করি সেটা হচ্ছে যে, সে ফর এক্সাম্পল আমরা ফপ এন্ড টাস দুইটা একসাথে দিলাম, বাট কেউ যদি হচ্ছে আনলাকিলি যদি হচ্ছে কোনো একটা পার্ট খারাপ করে, তাহলে সেই ক্ষেত্রে কি পরের বার যখন আমি পরীক্ষা দিব ফপ টাস দুইটাই দিব? উত্তর হচ্ছে না। কেউ যদি সে ফর এক্সাম্পল টাস পার্টে খারাপ করে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে নেক্সট সেশনে শুধুমাত্র ফপ পার্ট দিলেই ওনার পার্ট ওয়ান পরীক্ষাটা শেষ। বাট আমরা এখানে ফেল করার প্রশ্নই আসে না, আমরা ফেল করার চিন্তাও করবো না। ঠিক আছে, ক্লিয়ার এটা? আশা করি ক্লিয়ার। নেক্সট আসেন। সো আসলে হচ্ছে আমার কি টাইপ অফ কোশ্চেন আমি অ্যাকচুয়ালি হচ্ছে এক্সপেক্ট করি পরীক্ষাতে, রিয়েল পরীক্ষাতে। যেরকম একটা সিনারিও থাকবে, বলবে চুজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ফ্রম দ্য ফলোইং। একটা সিনারিও থাকবে, বলবে চুজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দিস, ফর দ্য ডায়াগনোসিস অর ফর দিস সিনারিও। কোশ্চেন থাকতে পারে একটা সিনারিও, বলবে যে হচ্ছে চুজ দ্য অর্গানিজম দ্যাট ম্যাচেস মোস্ট ক্লোজলি উইচ অফ ইচ অফ দ্য ফলোইং। ঠিক আছে? তার মানে একটা ধরেন হচ্ছে সে ফর এক্সাম্পল বুঝলাম যে এটা নিউমোনিয়ার সিনারিও দেওয়া আছে,
সো নিচে 5টা অপশন থাকবে। সো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি অর্গানিজম ইন ফর দিস সিনারিও। সো কোশ্চেনটা এই টাইপের কোশ্চেন থাকে এখানে, ঠিক আছে? দ্যাট মিনস আপনার থিওরিটা জানতে হবে, একদম মেইন ইনভেস্টিগেশনটা জানতে হবে, এবং মেইন ট্রিটমেন্টটা জানতে হবে। এবং এটার জন্য হচ্ছে আলাদা সেপারেট গাইডলাইন আছে। এগেইন আমি আবারও বলি, এটা একটা খুবই অর্গানাইজড এবং স্ট্রাকচার্ড একটা প্রিপারেশন এখানে। সো কিরকম কোশ্চেন আমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি রিয়েল পরীক্ষাতে? যেরকম আমি একটা প্র্যাকটিসে কোশ্চেন আমি আপনার সামনে দেখাই দিছি, যে এটা 2 months old বয় বেবি presents with a history of intermittent stridor pores when lying down and the baby is otherwise well, and for this the parents are concerned. So what is the most likely cause of stridor in this baby? So এরকম 5টা অপশন আপনার সামনে আছে। সো প্র্যাকটিস একটা কোশ্চেন। সো কি হবে এটা ডায়াগনোসিস, বা স্টাইডরের কজটা কি হবে? এনি আইডিয়া? Laryngomalacia. ইয়েস, ল্যারিঙ্গোম্যালেশিয়া। এই এজে, অথবা আমরা বলি নিউনেটাল এজে, মোস্ট কমন কজ অফ স্টাইডর ইজ ল্যারিঙ্গোম্যালেশিয়া। ওকে, ওকে, ফাইন। তো এরকম কোশ্চেন থাকবে। নেক্সট, আমাদের পার্ট 1 পরীক্ষার জন্য হচ্ছে 3টা সেশন হয় প্রত্যেক বছর, ফেব্রুয়ারি, জুন এন্ড অক্টোবর। 3টা সেশনে আমাদের হচ্ছে পার্ট 1 পরীক্ষাটা হয়। পার্ট 2 পরীক্ষাটা হয় হচ্ছে আমাদের জাস্ট 1 মাস আগে করে, লাইক জানুয়ারি, মে এন্ড সেপ্টেম্বর। সো আপনি যদি ফেব্রুয়ারিতে পার্ট 1 পরীক্ষা দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সবচেয়ে সুয়েটেবল টাইম হচ্ছে পার্ট 2 পরীক্ষা দেওয়ার, সেটা হচ্ছে সেপ্টেম্বর। ঠিক আছে, সবচেয়ে সুয়েটেবল। ওকে, এখানে কোনো হচ্ছে টাইম লিমিট নাই, লাইক হচ্ছে আমি পার্ট 1 পাস করলাম, পাস করার পরে আমার একটা সার্টেন একটা টাইম পিরিয়ড গ্যাপ নিতে হবে, দেন আমার পরীক্ষা দিতে হবে। উত্তর হচ্ছে না। কেউ যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়ে মেতেও পার্ট 2 পরীক্ষা দিতে চায়, কোনো প্রবলেম নাই, সে দিতে পারবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে কোনো এই ধরনের বাধা বাধা নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে, বাট ফেব্রুয়ারিতে পার্ট 1 পরীক্ষা দিয়ে মেতে পার্ট 2 পরীক্ষা দিতে গেলে তো হচ্ছে আপনার প্রিপারেশন আপনি নিতে পারতেছেন না। সো এটা অ্যাকচুয়ালি রিয়েলিস্টিকও না। সো বেটার হচ্ছে ফেব্রুয়ারিতে পার্ট 1 পরীক্ষা দিয়ে নেক্সট সেপ্টেম্বরে হচ্ছে আপনার পার্ট 2 পরীক্ষা দেওয়া। কেন আমি বলতেছি, বিকজ পার্ট 1 পরীক্ষারই কন্টিনিউশন হচ্ছে পার্ট 2। সো আপনি যখন পার্ট 1 পরীক্ষা দেওয়ার পর একটা লম্বা সময় ধরে গ্যাপ নেবেন, তখন আপনার পার্ট 2-র জন্য আবার নতুন করে সব পড়তে হবে যেটা আপনি পার্ট 1-এ পড়ছেন। সো মাঝখানে গ্যাপ নেওয়া উচিত হবে না। ওকে, সো সেশনগুলো আমরা দেখলাম কোন সেশনে পরীক্ষা হয়। দেন এক্সাম ফির কথা বলি। এক্সাম ফি আমরা যদি হচ্ছে ফপ অ্যান্ড টাস দুইটা আমরা একসাথে দেই, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই বছরের জন্য, আমি বলতেছি 2025-এর জন্য, তারা এখনো হচ্ছে নেক্সট ইয়ারের ফি এবং পরীক্ষার ডেট এখনো মানে পাবলিশ করে নাই, বিকজ হচ্ছে ওনাদের এই অক্টোবরের সেশনের জন্য হচ্ছে সিট বুকিং এর টাইম চলতেছে এখন, দ্যাট ইজ ফর্ম ফিল আপের টাইম চলতেছে। দ্যাটস ওয়াই হচ্ছে এই পিরিয়ডটা শেষ হওয়ার পর মেবি হচ্ছে আমরা এক্সপেক্ট করতে পারি 17 বা 18 তারিখ আমরা জেনে যাব যে নেক্সট ইয়ার আমাদের প্রত্যেকটা 3টা সেশনের পরীক্ষার ডেট এবং ফর্ম ফিল আপের ডেট সহ, ইনক্লুডিং হচ্ছে কত টাকা। তো ইউজুয়ালি তারা 10-15 পাউন্ড করে হচ্ছে প্রত্যেক বছরই তারা ফিটা বাড়ায়। তো এখন শিওর না যে অ্যাকচুয়ালি তারা এই ফি থেকে নেক্সট ইয়ারে ফিটা কি বাড়াবে কিনা, নট শিওর। বাট ওই যে বললাম যে এখন আপাতত ওদের এখন আপডেটটা আসে নাই, আপডেটটা আসবে হচ্ছে এই 18 তারিখের পর। ঠিক আছে, সো এই বছরের জন্য হচ্ছে ফপ টাস দুইটা আমরা যদি একসাথে দেই, তাহলে সেক্ষেত্রে ফিটা দাঁড়াবে 775 পাউন্ড। সেটা এবার আপনি বাংলা টাকায় কনভার্ট করে নিতে পারেন, 1,25,000 এরকমের মতো পড়ে। বাট আপনি যদি হচ্ছে মনে করেন যে না ফপ টাস আলাদা করে দিবেন, না ফর্ম আমি দিব হচ্ছে ফেব্রুয়ারিতে, টাচ দিব হচ্ছে আমি নেক্সট জুনে, এরকম যদি প্ল্যান করেন, তাহলে সেক্ষেত্রে ইচ পেপারে, মানে ফপ পার্ট অ্যান্ড টাচ পার্ট ইচ পেপারে আপনি প্রায় 455 পাউন্ড করে হচ্ছে আপনার কি ফি দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখেন আপনি অলমোস্ট 910 পাউন্ড চলে যাচ্ছে। ঠিক আছে, আর আপনি একসাথে দিলে 775 পাউন্ড পড়তেছে। সো শুধুমাত্র হচ্ছে টাকার ব্যাপারটা না, প্রিপারেশনের একটা ব্যাপার আছে, যে দুইটা আলাদা করে প্রিপারেশন নিলে আপনার ডাবল কষ্ট করতে হবে, সেম জিনিসই আপনার আলাদা করে পড়তে হবে, এবং খুব টাফ সেপারেট করে, এটা ফপের জন্য এটা টাসের জন্য একটু টাফ এটা। সো আমরা একসাথে দেওয়ার প্ল্যান করবো। সো এটা মোটামুটি এই ফিটাই হচ্ছে আপনার নেক্সট ইয়ার হয়তো বা এর থেকে 10-15 পাউন্ড বাড়তে পারে, অর এটাও থাকতে পারে, সেটা আমরা 18 তারিখের পরে জানতে পারবো। ওকে, সো নেক্সট, সো এক্সাম ডেট ইউজুয়ালি হচ্ছে, যেহেতু এখনো পরীক্ষার ডেটটা দেয় নাই, ওই যে বললাম 18 তারিখে আমরা জানতে পারবো, বাট ইউজুয়ালি ফেব্রুয়ারির পরীক্ষা হয় 2nd and 3rd উইক অফ ফেব্রুয়ারি। ঠিক আছে, তার মানে হচ্ছে 16 থেকে 25 তারিখের মধ্যে আপনার হচ্ছে কি পরীক্ষাটা হবে। এবং সিট বুক করার টাইম হচ্ছে আপনার ডিসেম্বরের 1st উইক। ঠিক আছে,
ডিসেম্বরের ফার্স্ট উইকে আপনার হচ্ছে সিট বুক করতে হবে, মানে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে ধরেন আমরা যখন একটা পরীক্ষার প্রিপারেশন নিই, যে কোনো পরীক্ষার, সেটা আমরা মেডিকেল কলেজেও পরীক্ষা দিয়ে আসছি, এরপরও অনেক পরীক্ষা দিছি, আমাদের একটা টেন্ডেন্সি আমাদের সবার মধ্যে আছে, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা পরীক্ষার যখন মোটামুটি সময় ঘনায় আসছে, লাইক 2 মাস আছে, 1.5 মাস আছে, তখন আমরা মোটামুটি হচ্ছে আদা জল খেয়ে নামি নাকি, রাইট? ঠিক কিনা বলেন? ইয়েস অর নো? জি ভাইয়া। ইয়েস। ওকে জি ফাইন। ভাইয়া। বাট এখানে টোটালি রিভার্স। এখানে কি টোটালি রিভার্স? এখানে টোটালি রিভার্স, মানে হচ্ছে এখানে আপনার সিট বুক করতে হবে, দ্যাট ইজ ফর্ম ফিল আপ করতে হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। তার মানে হচ্ছে আপনার আজকে থেকে আপনার ফুল রিদমে আপনার পড়া স্টার্ট করতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে সিট বুক করবেন না। কেন করবেন? কারণ আপনার প্রিপারেশন হয় নাই। তা আপনি এত টাকার ফর্ম ফিল আপ করবেন? করবেন না। সো আমি যদি বলি যে আজকের আমাদের মেইন যে মেসেজটা, সেই মেসেজটা এটা, সেটা হচ্ছে যে আমরা যদি চিন্তা করি যে না, আমরা লাস্টের দিকে পড়ে ফেলবো সব কিছু, আপনি লাস্টের দিকে পড়ে ফেলবেন, ঠিক আছে, পড়া যায়, কোনো প্রবলেম নাই, বাট আপনি সিট বুক করবেন যে সাহসটা, কি সাহস নিয়ে আপনি সিট বুক করবেন? কারণ আপনার তো পড়া হয় নাই, আপনি ভালো করে পড়েন নাই। তাহলে আমাদের টেক হোম যে মেসেজটা, সেটা হচ্ছে আমাদের আজকে থেকেই অ্যাকচুয়ালি ফ্রম দ্য ভেরি বিগিনিং আমাদের কি করতে হবে, একদম সিরিয়াস হয়ে যেতে হবে। দেন আমরা ডিসেম্বরে সিট বুক করার পরে আমরা একটু রিল্যাক্স থাকতে পারি, কোনো সমস্যা নেই। বাট প্রিপারেশনটা আপনার এর মধ্যে ভালো করে নিতে হবে। আদারওয়াইজ আপনার দেখবেন হচ্ছে যখন সিট বুক টাইম চলে আসবে, তখন মনে হবে যে না, আমি এই সেশনে না, এর পরের সেশনে দিই। এটা কেন বলতেছি? বিকজ আমার ক্যান্ডিডেট, আমি যাদের দেখে আসছি, এরকমই হয়। যারা প্রথম থেকে খুব ভালো করে পড়ে, তারাই আলটিমেটলি পরীক্ষাটা দেয়, আদারওয়াইজ দেয় না। এখন প্রবলেম হচ্ছে যে আপনি এই সেশনে পরীক্ষা না দিলে কি নেক্সট সেশনে পরীক্ষা দিবেন? আমি বলবো যে হচ্ছে আপনি নেক্সট সেশনের জন্যও কি, যদি হচ্ছে ভালো করে প্রিপারেশন প্রথম থেকে শুরু না করেন, তাহলে নেক্সট সেশনে পরীক্ষা দিতে পারবেন না। কারণ 3টা সেশনে পরীক্ষা হয় এখানে। সো এই কথাটা মেন কথা আজকের, সেটা কি, যে আমাদের প্রথম থেকেই প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। আদারওয়াইজ আমরা এই ডিসেম্বরের ফার্স্ট উইকে যে সিট বুক করতে হবে অথবা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমরা করবো না, আর করতে পারবো না, বা সাহসী হবে না। সো এটা আজকের দিনের একটা মেসেজ, ঠিক আছে? এটা আপনার হচ্ছে মাথায় একদম ভালো করে ঢুকে রাখতে হবে। ওকে, আচ্ছা। সো আমাদের সিট বুকিং এর টাইম এবং হচ্ছে এক্সাম ডেটটা যখনই তাদের ওয়েবসাইটে পাবলিশ হবে, আমি আপনাদের গ্রুপে আপডেট করে দিব, সমস্যা নাই। সেটা আমরা এই উইদিন ফিউ ডেজ এর মধ্যে আমরা জানতে পারবো। এখন আসেন হচ্ছে, যেহেতু ওই যে বললাম যে বিএমডিসি আমাদের ওইভাবে সরাসরি রিকগনিশন দিচ্ছে না, সো আমার হচ্ছে ওই ক্লিনিক্যাল ট্রেনিং করেই দেন আমার এখানে আসতে হবে। সো আমরা তো আর আসলে ওখান থেকে ট্রেনিং করে বাংলাদেশে আসবো, এটা খুবই আনলাইকলি। বিশেষ করে যারা হচ্ছে ফ্রেশার যারা আছেন, ওর যারা ধরেন সে ফর এক্সাম্পল 5 ইয়ার্স 6 ইয়ার্স হয়েছে পাস করছেন, ডেফিনেটলি হচ্ছে আপনারা এই ডিসিশন নেবেন না। যাই হোক, আমরা টার্গেটটা রাখতেছি এটাই, যে হচ্ছে আমরা এটা কমপ্লিট করে আমরা ইনশাল্লাহ একদিন ওই দিকে মুভ করব, এবং হচ্ছে ডেফিনেটলি আরো বেটার 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 অ্যান্ড আপগ্রেডেড অ্যান্ড আরো ভালো ট্রেনিং আমরা করব। ওকে ফাইন। সো আমরা যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা আজকে এখানে আসি, আমরা এই জায়গাটায় আসি, রাইট? এই যে এখানে আসি। ওকে, আজকে আমরা এখানে আসি। সো আমরা হচ্ছে ফপটাস পরীক্ষা যখন দিব, এবং এটার ফিটা সহ বলা আছে, এবং পাথওয়েটা এরকম আস্তে আস্তে আপনি সামনে আগাইতে থাকবেন। একেপিটা দিবেন, একেপির ফি হচ্ছে 895 পাউন্ড। আর দেন হচ্ছে ক্লিনিক্যালের ফি অ্যাকচুয়ালি ভেরি করে, সেন্টার ওয়াইজ ভেরি করে। লাইক নেপালে একরকম ফি, শ্রীলঙ্কাতে একরকম ফি, ইউকেতে একরকম ফি। সো আমি এটা মোটামুটি টোটাল এক্সপেন্সের কথা বলছি, 1000 থেকে 1400 পাউন্ডের মতো আপনার লাগতে পারে টোটাল, ঠিক আছে, ইনক্লুডিং প্লেন ভাড়া টাড়া সহ ওইগুলোর কথা বললাম। দেন আপনার যখন এমআরসিপিসিএইচ কমপ্লিট হয়ে গেল, দেন আপনি জিএমসি রেজিস্ট্রেশন নেবেন। বাট এর আগে আপনার হচ্ছে ওইটি অথবা আইএলটিএস দিতে হবে। সো আমরা যারা ডক্টর যারা আছি, ওনারা হচ্ছে আইএলটিএস আমরা দেই না, দেই হচ্ছে আমরা ওইটি। সো ওইটির ফিটাও দেওয়া আছে এখানে, যে হচ্ছে আপনার অ্যারাউন্ড 50,000-এর মতো লাগে ওইটিটা দিতে গেলে। তো এটা দেওয়ার পর আপনি হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন। লাইক দ্যাট আমরা যেরকম হচ্ছে এমবিবিএস পাস করার পর ইন্টার্নশিপ শেষ করার পর বিএমডিসি রেজিস্ট্রেশন নিছি, তো সিমিলারলি আপনি হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন, যে ইয়েস আপনার এমআরসিপিসিএস কমপ্লিট। দেন এবার আপনি হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন কমপ্লিট অ্যাপ্লাই করলেন। যখন আপনি জিএমসি রেজিস্ট্রেশন হাতে পেয়ে যাবেন, এইবার আপনি হচ্ছে ওখানে জবের জন্য অ্যাপ্লাই করবেন। এখন একটা কমন মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে জব। জব কেমন ওখানে? অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো জায়গায় তো অ্যাকচুয়ালি হচ্ছে এরকম না যে হচ্ছে সে ফর এক্সাম্পল
আপনার 500 হচ্ছে পোস্ট আছে এবং ক্যান্ডিডেট 200। এটা খুবই রেয়ার, এরকম না, তাই না? বাট যতগুলো ফ্যাকাল্টি আছে আমাদের, হ্যাঁ, ইনক্লুডিং সার্জারি, মেডিসিন, সার্জারির ব্রাঞ্চ, মেডিসিন অ্যান্ড অ্যালাইড মেডিসিনের ব্রাঞ্চ, হ্যাঁ, আরও যা যা আছে, এর মধ্যে পিডিয়াট্রিক্স সবচেয়ে লেস কম্পিটিটিভ। আপনি যদি লিস্ট দেখেন তাহলে এই লিস্টের মধ্যে হচ্ছে পিডিয়াট্রিক্স হচ্ছে সবচেয়ে নিচের ধাপে, একদম লাস্টে। যেরকম হচ্ছে কিরকম থাকে, ধরেন 400টা পোস্ট আছে, বাট অ্যাপ্লিকেন্ট হয়তো বা সেখানে 1000 থেকে 1200। কথা বুঝতে পারছেন? এরকম হচ্ছে কম্পিটিশন। বাট আপনি যদি হচ্ছে সে ফর এক্সাম্পল সার্জারি একটা ব্রাঞ্চ লাইক নিউরো সার্জারির কথা চিন্তা করেন, তাহলে সেই ক্ষেত্রে 1:700, মানে একটা পোস্টের জন্য অলমোস্ট 700 ক্যান্ডিডেট। ইউরোলজির কথা চিন্তা করেন, সিমিলার, ঠিক আছে? নিউরো মেডিসিনের কথা চিন্তা করেন, সিমিলার। বাট পিডিয়াট্রিক্সে এরকম না। এগেন আরও একটা জিনিস থাকে, সেটা হচ্ছে প্ল্যাব। যারা প্ল্যাব করে কমপ্লিট করে যায় তারা অ্যাকচুয়ালি হচ্ছে একদম, আমি বলি যে একদম জুনিয়র লেভেল থেকেই স্টার্ট করে। সো আপনি যখন হচ্ছে এমআরসিপিসিএইচ কমপ্লিট করে যাবেন, তখন আপনি ঢুকবেন হচ্ছে আরেকটা পাথওয়েতে, লাইক স্পেশালিটি ট্রেনিং পাথওয়েতে। সে ফর এক্সাম্পল একটা বিসিবিএস রিকগনাইজড হসপিটাল। সো এই হসপিটালে দুই গ্রুপের হচ্ছে ডক্টরস আছেন। এক গ্রুপের ডক্টরস হচ্ছে যে না ওখানকার মেডিকেল অফিসার, আরেক গ্রুপের ডক্টর হচ্ছেন যে না ওনারা হচ্ছে এফসিপিএস ট্রেনিং, অর উনি হচ্ছে কোনো রেসিডেন্ট। সো পাথওয়েটা এখানে ডিফারেন্ট। সো আপনি যখন মেম্বারশিপ পরীক্ষা পাশ করে ওখানে যাবেন, আপনি ঢুকতেছেন হচ্ছে টোটালি আরেকটা পাথওয়ে। সো আপনার কম্পিটিশনটা এই যারা প্ল্যাব কমপ্লিট করে যাচ্ছে ওদের সাথে হবে না। সো ওনারা এক গ্রুপের, আমরা আরেক গ্রুপের। সো আপনি ওনাদের অবস্থা দেখে অ্যাকচুয়ালি হচ্ছে হতাশ হওয়ার বা বিচলিত হওয়ার কিছু নাই। বিকজ এগেন ওনারা হচ্ছে একটা সেগমেন্টের, আমরা আরেকটা সেগমেন্টের। আমরা ঢুকবো হচ্ছে শুধুমাত্র পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্সের স্পেশালিটি ট্রেনিংয়ে। কথা বুঝতে পারছেন? সো ডেফিনেটলি জব ইজ অ্যাভেলেবল, এবং আমার দেখা কেউ নাই যে হচ্ছে যে উইদিন 3 মান্থ 6 মান্থসের মধ্যে জব পায় না, এরকম কেউ নাই। এবং ইনশাল্লাহ এটা নেক্সট নেক্সট এরকমই থাকবে। সো এই ছিল আমাদের, এইভাবে আমরা জিএমসি রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই করব। দিস ইজ দ্য পাথওয়ে। এবং আমরা আজকে এখানে আসি, অ্যান্ড হোপফুলি কোনো একদিন আমরা এখানে থাকবো, এবং সেই দিন হয়তো বা বেশি দূরে নাই। এবং আমরা যদি হচ্ছে ডিটারমাইন্ড থাকি, ফোকাসড থাকি, এবং ডিমোটিভেটেড না হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে এখানের দূরত্ব মনে হইতে পারে অনেক বেশি, বাট অ্যাকচুয়ালি খুব বেশি না, ঠিক আছে? বাট এটার জন্য ফোকাসড থাকতে হবে, ডিমোটিভেটেড হওয়া যাবে না। আপনি যখনই এটার প্রিপারেশন নেবেন, যখনই এটার একটা বই নিয়ে হচ্ছে আপনি আপনার হসপিটালে যাবেন, মানুষ আপনাকে ক্রিটিসাইজ করবে, এটা খুব নর্মাল, খুবই নর্মাল। আমাদের অভ্যাসই এরকম, ঠিক আছে? আমরা আমাদের অভ্যাসই এরকম, ইভেন আমরা মেডিকেল কলেজ থেকেও দেখে আসছি। সামহাও কোনো একভাবে যদি হচ্ছে আমি সে ফর এক্সাম্পল প্যাথোলজি পড়তেছি, রবিন্সটা ওপেন করছি, সো আমার হচ্ছে এক জাক মৌমাছির মতো চলে আসছে আমার বেচমেটরা, হ্যাঁ, আমি হচ্ছে আতেল এটা সেটা, এটা আমাদের হচ্ছে রন্ধ্রে রন্ধ্রে আছে। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। মানুষ, আপনি যখন একটা কিছু ভালো কিছু করতে যাবেন, মানুষ অলওয়েজ হচ্ছে আপনারে ডিমোটিভেটেড করবে, খুব নর্মাল, ঠিক আছে? এবং মানুষ যখন আপনি যখন একটা ড্রিম অর আপনার একটা যখন হচ্ছে আমি বলবো টার্গেট থাকবে, ওইটা নিয়ে যদি মানুষ সমালোচনা না করে, আপনি মনে করবেন যে আপনি রাইট ট্র্যাকে নাই। সো এটাও একটা হচ্ছে আপনার মেসেজ, যে মেসেজটা আপনি হচ্ছে মাথায় ভালোভাবে হচ্ছে ঢুকায় রাখতে পারেন। ওকে। সো আমরা মোটামুটি এটার ব্যাপারে হচ্ছে কথা বললাম। সো আমরা এখন দেখবো যে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই পরীক্ষার জন্য আমরা নিজেরা কিভাবে প্রিপেয়ার করতে পারি। সো যেটা দিয়ে আমি হচ্ছে এর আগের স্লাইডটা শেষ করলাম, দ্যাট ইজ ডেডিকেশন টুয়ার্ডস এমআরসিপিসিএইচ। কে কি বলতেছে না বলতেছে আপনি এগুলো পাত্তাই দিবেন না। এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, কে রিকগনাইজ করলো কে করলো না আমার এগুলো জানা দরকারও নাই। বিএমডিসি করলো কি না সেটা বিএমডিসি অ্যাজ এ ডেফিনেটলি আমাদের কি বলে রেগুলেটরি বডি হিসেবে এটা ওনাদের রেসপন্সিবিলিটি। বাট আমরা একটা জিনিস বলতে পারি যে বিসিপিএস রিকগনিশন দিচ্ছে, এবং ডেফিনেটলি এটা আপনি কমপ্লিট করে চিন্তা করতে পারেন দেশের বাইরেও যাওয়ার, ঠিক আছে? ওকে ফাইন। এগেন এটা কমপ্লিট করে এবং আপনার যদি মোটামুটি এটা ক্লিনিক্যাল ট্রেনিং থাকে, ডেফিনেটলি আপনি কর্পোরেট হসপিটালে একটা ভালো ভালো পজিশনে জব করতে পারবেন ইনশাল্লাহ। সো ডেডিকেশন থাকতে হবে, টোটালি মোটিভেটেড থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। এবং আমি যেটা মানে ফিল করি সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্টটাতেই সবচেয়ে বেশি লেকিংস আছে, বাকিগুলোতে আমাদের কোনো লেকিংস নাই। আমরা কি থিওরি কম পারি? আমরা কি আমরা একটু মেকানিজম প্যাথোফিজিওলজি কম বুঝি? ইম্পসিবল, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কথা বুঝতে পারছেন? আমি যদি আপনার হচ্ছে কোনো একটা মার্কশিট দেখাইতে পারতাম, তাহলে সেই ক্ষেত্রে দেখতেন যে হচ্ছে ওভারঅল ক্যান্ডিডেট থেকে আমাদের আমাদের হচ্ছে পারফরমেন্স অনেক ভালো, অনেক অনেক ভালো।
সো আপনি চিন্তা করেন, এটা আপনি বিশ্বাস করে নিতেই পারেন যে হচ্ছে আমরা প্যাথোফিজিওলজি থিওরি মেকানিজম আমরা খুব ভালো পারি, অর আমরা পারবো সামনে। বাট আমাদের প্রবলেম হচ্ছে মেইন জায়গায়, দ্যাট ইজ হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশনে কমতি থাকা যাবে না। ওকে, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে ওপেন ইউর এমআরসিপিসিএইচ অ্যাকাউন্ট। আমি নিশ্চয়ই আপনি জয়েন করার সাথে সাথেই আপনাকে একটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার একটা ডেমো ভিডিও দিছি কিনা? দিছি, বলেন। জি ভাইয়া হ্যাঁ। দিয়েছেন। সো এটা যদি আপনি মনে করেন যে না আমি তো ফেব্রুয়ারিতে পরীক্ষা দিব না শিওর না, আমি জুনে পরীক্ষা দিতে পারি, হোয়াট এভার, আপনি যখনই পরীক্ষা দেন না, আপনার প্রথম কাজ হচ্ছে প্রিপারেশন শুরু করার আগেই আপনার এমআরসিপিসিএইচ অ্যাকাউন্ট ওপেন করা। আমাদের ক্যান্ডিডেট দুইজন হচ্ছে এবার সিট বুক করতে পারে নাই জাস্ট বিকজ অ্যাকাউন্ট ওপেন করা নাই। এবং এই কথাটা আমি আপনার এই যে এখন বলতেছি, এটা আমি প্রত্যেক দিন আপনার ক্লাসে বলবো যে অ্যাকাউন্ট ওপেন করছেন কিনা। আপনি ভাববেন যে আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট তো ওপেন করে ফেলবো, কিন্তু এই করতে করতে আপনার হচ্ছে কি টাইম চলে আসে হচ্ছে পরীক্ষার টাইম, এবং তখন আর আপনার হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার সময় থাকে না। আর অ্যাকাউন্ট ওপেন না করলে আপনি হচ্ছে সিট বুক অর ফর্ম ফিল আপ যেটাই বলেন সেটা আপনি করতে পারবেন না। সো আমি বলবো যে দয়া করে এটা প্রথমে করে ফেলেন, দ্যাট ইজ এই অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেন। টোটাল একটা ডেমো কিভাবে অ্যাকাউন্ট ওপেন করতে হয় আমি আপনাকে দিয়ে দিছি, এটা দেখে ঠান্ডা মাথায় আপনি হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করবেন। এই জায়গায় একটা ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট ওপেন করতে গেলে অবশ্যই আপনার এমবিবিএস সার্টিফিকেট লাগবে, বিএমডিসি সার্টিফিকেট না। অনেকে বিএমডিসি সার্টিফিকেট আপলোড করে, করার পরে ওরা ওই অ্যাকাউন্ট রিজেক্ট করে দেয়। আপনি এমবিবিএস সার্টিফিকেট যেটা ইউনিভার্সিটি থেকে পাইছেন, ঠিক আছে, যেটা আপনি ইউনিভার্সিটি থেকে পাইছেন, সে ফর এক্সাম্পল যারা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ছিলেন তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা পাইছেন, সে ফর এক্সাম্পল যারা চিটাং ইউনিভার্সিটির আন্ডারে আছেন তারা চিটাং ইউনিভার্সিটি থেকে যে ইয়েটা পাইছেন সার্টিফিকেটটা পাইছেন, সেই সার্টিফিকেট আপনার এখানে আপলোড করতে হবে বা লাগবে। এখন আসেন এই এমবিবিএস সার্টিফিকেটের মধ্যেও কিছু সার্টিফিকেট আছে হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট। কথা বুঝতে পারছেন? আপনার অনেকেই, আমাদের অনেকেরই হয়তো প্রভিশনাল সার্টিফিকেট আছে কিন্তু পার্মানেন্ট সার্টিফিকেট যেটা মেইন সার্টিফিকেটটা হয়তো বা তোলা হয় নাই। সো আপনি আপলোড করার সময় দেখবেন যে এটার মধ্যে লেখা আছে কিনা প্রভিশনাল সার্টিফিকেট। যদি প্রভিশনাল সার্টিফিকেট লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপলোড করবেন না, বিকজ তাহলে তারা রিজেক্ট করে দিবে। তাহলে মেইন সার্টিফিকেটের মধ্যে প্রভিশনাল কথাটা লেখা থাকে না। সো আপনার সার্টিফিকেটে যদি প্রভিশনাল কথাটা না লেখা থাকে আপনি ওইটা আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এবং আমি যেভাবে বলছি ওইভাবে আপলোড করবেন ওখানে, ঠিক আছে? আর যদি আপনার হচ্ছে মেন সার্টিফিকেট এখনো তোলা না হয়ে থাকে তাহলে তুলে ফেলেন ইউনিভার্সিটি থেকে, তুলে হচ্ছে আপনি এটা আপলোড করবেন। বাট আমি একটা কথা বলি, আপনার এই অ্যাকাউন্ট ওপেন না করলে আপনি ভালো করে প্রিপারেশন নিলেও আপনি পরীক্ষা দিতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আপনার পেমেন্ট করবেন যেভাবে সমস্ত কিছুই হচ্ছে আপনি রেডি করে আছেন, বাট আপনার অ্যাকাউন্ট ওপেন করা হয় নাই, তাইলে আপনি পরীক্ষা দিতে পারবেন না কিন্তু। সো এটা আমাদের হচ্ছে ফার্স্ট থিং ফার্স্টের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের যেহেতু আমরা হচ্ছে অনলাইনে পরীক্ষা দিব, সো অনলাইনে পরীক্ষা দিতে গেলে আমাদের হচ্ছে একটা ল্যাপটপ দরকার। সো আমাদের মোটামুটি মোরলেস সবারই ল্যাপটপ আছে। সো ল্যাপটপটা দরকার, ল্যাপটপটা আপনার লাগবে অনলাইনে পরীক্ষা দিতে গেলে। সো আপনারা যারা জয়েন করছেন তাদের আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি আপনার ল্যাপটপের কনফিগারেশনটা আমাকে পাঠাবেন। আমি একটু চেক করে দেখবো আপনার এই কনফিগারেশনটা ঠিক আছে কিনা ফর মানে স্মুথলি পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, এটা কাইন্ডলি আমারে মনে করে আপনি পাঠাবেন, ঠিক আছে? যে আপনার ল্যাপটপের কনফিগারেশনটা এরকম, আপনার প্রসেসর টসেসর যেটা আছে এটা এটা এরকম। যদি মনে করেন যে না আমি তো বের করতে পারতেছি না, আমার একটু আস্ক করেন, আমি আপনার এটা ডেমো ভিডিও দেখাই দিব না যে হচ্ছে ওইটা ওইটা দিয়ে আপনি হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আপনি বের করতে পারেন। এটা আমাদের জরুরি, বিকজ এই জিনিসগুলো আমাদের প্রথম থেকেই থাকা উচিত। আচ্ছা, নেক্সট আসেন হচ্ছে আমরা যে বইয়ের কথাগুলো বললাম, দেখেন আপনি 1,25,000 টাকার একটা পরীক্ষা দিবেন। সো এই জায়গায় আপনি 4-5 হাজার টাকার বই, এটা কোনো ব্যাপারই না। কথা বুঝতে পারছেন? বই কিনতে কার্পণ্য করেন না, বিকজ এখানে বইগুলো আমাদের লাগবে, পার্ট টুতেও লাগবে, ক্লিনিক্যাল পার্টেও লাগবে। সো এই বইগুলার এবং রিকর্ডস গুলার যেগুলো আমি আপনাদের জয়েন করার সাথে সাথে দিয়ে দিছি, এগুলা সবগুলো হচ্ছে আপনার প্রিন্টেড কপি কালেক্ট করবেন। এবং ফাইনাল যে কোশ্চেনটা সবাই হচ্ছে করে যে ভাই আমার তো পাসপোর্ট নাই, আমি কিভাবে পরীক্ষা দিব? আমাদের পাসপোর্ট লাগবে না, আমাদের এনআইডি থাকলেই চলবে। এনআইডি থাকলেই চলবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এনআইডি তো আমার যেটা আছে সেটা হচ্ছে অনেক আগের। কোন এনআইডি? সেটা হচ্ছে ওই যে 2008-এর দিকে একটা এনআইডি করা হয়েছিল, সেই এনআইডি আমার কাছে আছে। বুঝতে পারছেন কোন এনআইডির কথা বলতেছি? মানে এখন যে স্মার্ট কার্ড দিচ্ছে এটার আগের। বুঝতে পারছেন কিনা?
ন্যাশনাল আইডি কার্ড, একটু রেসপন্স করেন। আমি কি অডিবল? আমার কথা শুনতেছেন? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আমার হচ্ছে ডিরেক্ট স্মার্ট কার্ডই আসছে, মানে হ্যাঁ এনআইডি আমি আসছে আর কি। হ্যাঁ এটাই বলতেছি যে স্মার্ট কার্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এর আগেও একটা এনআইডি ছিল আমাদের, ওইটা দিয়েও চলবে, কোনো সমস্যা নেই। অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, সেটা হলেও চলবে। অথবা আপনার হচ্ছে পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই, পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই, কিন্তু মেয়াদ যদি হচ্ছে 1 বছর অতিক্রম না হয় তাহলে সেক্ষেত্রে ওই পাসপোর্ট আপনি হচ্ছে এজ এ আইডি ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারবেন। সো এখানে আমাদের কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, ল্যাপটপের ব্যাপারে হচ্ছে কারো যদি ইয়ে থাকে আমি আপনাদের হচ্ছে বলবো না যে এই কনফিগারেশনে একটা ল্যাপটপ নিতে পারবেন, সমস্যা নেই, ওইটা আমরা নেক্সট পরে বলবো। আচ্ছা, তারপরে আসেন বুক লিস্ট। সো এখানে দেখেন অনেকগুলো বই আছে আমাদের, বাট এই বইগুলো আমাদের লাগবে। তো বইয়ের কথা যদি আমরা বলি তাহলে সেই ক্ষেত্রে যেরকম হচ্ছে আপনার এখানে যদি আপনি দেখেন ইলাস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স, এই বইটা মেইনলি ফর পপ পার্ট, এবং এই বইটা অ্যাকচুয়ালি আপনার পার্ট 2 এবং অলসো ক্লিনিক্যাল পরীক্ষাতে লাগবে। ঠিক আছে, সো এই বইটা আপনি হচ্ছে খুব সুন্দর একটা কালার ফটোকপি হইলো কিনেন, অরিজিনাল তো আর পাওয়া যায় না, কালার ফটোকপিটা নেবেন এবং এই বইটা খুব যত্ন করে রাখবেন, বিকজ এই বইটাই আপনার হচ্ছে পার্ট 1 পার্ট 2 এবং ক্লিনিক্যালে লাগবে রে ভাই। সায়েন্স অফ পিডিয়াট্রিক্স, এই বইটা আমাদের হচ্ছে টাচ পার্টের জন্য মেনলি, এছাড়াও এটা পার্ট 2 তে আমাদের লাগবে, এবং টু সাম এক্সটেন্ট এটা ক্লিনিক্যালেও কিছুটা লাগে। গাইডলাইন, নিউনেটাল একটা গাইডলাইন আছে, পেডিয়াট্রিক গাইডলাইন আছে, এবং এই গাইডলাইনগুলো আপনার 3টা পার্টের জন্যই লাগবে। সো এই জায়গায় যে আপনি কিনতেছেন দ্যাট মিনস এটা পার্ট 1 এর জন্য না অনলি, এটা 3টা পার্টের জন্য এটা আপনার অ্যাকচুয়ালি লাগবে। দেন ফপ পার্টের জন্য 50টা ক্লিনিক্যাল কেসের একটা বই আছে, টাচ পার্টের জন্য 50টা ক্লিনিক্যাল কেসের একটা বই আছে। এটা আপনি যদি মনে করেন যে না ভাই এটা আমি পিডিএফ দেখবো, সমস্যা নেই, দেখতে পারেন, কোনো প্রবলেম নেই, বাট বই থাকলে ভালো। বাট আপনি যদি মনে করেন না আমি এটা পিডিএফ থেকে পড়বো, পড়তে পারেন, কারণ বইটা ছোট। ঠিক আছে, খুবই ছোট, 50টা ক্লিনিক্যাল পেজ, তো ধরেন 180 বা 200 পেজের মতো। সো ছোট বই, সো এটা চাইলে আপনি হচ্ছে পিডিএফ রাখতে পারেন আর প্রিন্টেড কালেক্ট করতে পারেন, প্রিন্টেড থাকলে সবচেয়ে বেটার। দেন আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে টাস পরীক্ষার লাস্ট 10 ইয়ার্স 12 ইয়ার্সের যত কোশ্চেন আছে এই কোশ্চেনগুলোর কালেকশন, এবং আমি আপনারা যেটা দিছি সেটা নিতে হবে, কারণ অনেক রিকল পাওয়া যায় বাট কোনো রিকলটাই কমপ্লিট না, বাট এটা আমি ওভার দ্য ইয়ার্স আস্তে আস্তে এখানে আমি এড করছি আর হচ্ছে আপনার এটা কমপ্লিট করছি। ঠিক আছে, সো আমার রিকলটাতে সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন আছে দেন রেস্ট অফ দ্য এনি রিকলস। সো এই রিকলসটা আমি যেটা আপনারা দিছি সেটা নিতে হবে। স্যাম্পল পেপার, হোয়াট ইজ স্যাম্পল পেপার? স্যাম্পল পেপার মিনস হচ্ছে যে আরসিপিসিএইচ, দ্যাট ইজ আমাদের যে কলেজের আন্ডারে আমরা পরীক্ষা দিব, তারা কিছুদিন পর পর কিছু স্যাম্পল কোশ্চেন আপলোড করে তাদের হচ্ছে ওয়েবসাইটে, জাস্ট বিকজ যে আমরা যেন ভালো করে বুঝতে পারি যে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হয়। সো এই যে স্যাম্পল পেপারের যে আপনার হচ্ছে পিডিএফটা আছে বা বইটা আছে, এখানে প্রায় অলমোস্ট 10-12 ইয়ার্সের যত ধরনের স্যাম্পল কোশ্চেন তারা ওয়েবসাইটে পাবলিশ করছিল সবগুলারই কালেক্টেড ফর্ম। সো এটা আমাদের মাস্ট লাগবে, বিকজ স্যাম্পল পেপার থেকে কোশ্চেন কপি পেস্ট কোশ্চেন হয়, জাস্ট ওখান থেকে কপি পেস্ট কোশ্চেন হয়, সো এটা আমাদের লাগবে। এবং অ্যাকচুয়াল কোশ্চেন পরীক্ষার কিরকম সেটা বোঝার জন্য আমাদের স্যাম্পল পেপার লাগবে, সো এটা মাস্ট। নেক্সট আসেন ফপ, টাচের মতো ফপেরও রিকল এরকম আছে। সো এই রিকলগুলার আপনার কি লাগবে? প্রিন্টেড কপি অবশ্যই কালেক্ট করতে হবে। সো প্রিন্টেড কপি আমরা অবশ্যই কালেক্ট করবো, ইলাস্ট্রেটেড, সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, 2টা গাইডলাইন, রিকলস, স্যাম্পল পেপার অ্যান্ড হচ্ছে ফপের রিকলস। বাকি কেস বুক আপনি পিডিএফ রাখতে পারেন আর হচ্ছে আপনি প্রিন্টেড কপি রাখতে পারেন, এটা আপনার ব্যাপার, যেহেতু বই ছোট এই জন্য বলতেছি। বই অ্যাকচুয়ালি হচ্ছে সবগুলাই লেটেস্ট, এখানে যতগুলো আছে সবগুলাই লেটেস্ট, কোনো এডিশন চেঞ্জ হয় নাই এখন পর্যন্ত। ঠিক আছে, এই যেটা আমি ইলাস্ট্রেটের কথা বলতেছি এটাও প্রায় প্রায় অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গেছে, আমি এই বই দিয়ে পরীক্ষা দিছি, কথা বুঝতে পারছেন? সো বই যেগুলো আমি দিছি এগুলো সবগুলাই লেটেস্ট। ওকে, নেক্সট নেক্সট আমরা দেখি আমাদের কি কি অ্যাকচুয়ালি টপিকস গুলা কভার করা উচিত। সো এখানে অনেকগুলো টপিকস আছে, ভয় পাওয়ার কিছু নাই, আমরা এগুলা খুব সুন্দরভাবেই হচ্ছে আমরা পড়বো। সো এখানে আপনি যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে 1 থেকে 11, মানে হচ্ছে আপনার লেফট হ্যান্ড সাইড, মোস্ট প্রবাবলি আপনার লেফট হ্যান্ড সাইডে যে হচ্ছে আপনার ইয়েটা দেখতেছেন, এখানে যে আপনার
1 থেকে 11 এই টপিকসগুলো আছে, এই টপিকসগুলা থেকে কোশ্চেন আসবে আপনার হচ্ছে অ্যারাউন্ড 70% কোশ্চেন। আর আমাদের রাইট হ্যান্ড সাইডে যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলো থেকে কোশ্চেন আসবে 30%। দ্যাট মিনস এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেন এই টপিকসগুলো অ্যাকচুয়ালি বড় টপিকস। এই 10টা 11টা টপিকস একটু বড় টপিকস, এবং আমাদের এখানে অনেকগুলো ক্লাস লাগবে, 2টা বা 3টা, বা যেরকম ইনফেকশাস ডিজিজ এখানে আমাদের সর্বোচ্চ 4টা ক্লাসও লেগে যেতে পারে, বা 5টাও লাগতে পারে ক্ষেত্র বিশেষে। সো এখানে আমরা হচ্ছে সবচেয়ে বেশি ইফোর্ট আমরা দিব, ইফোর্ট অ্যাকচুয়ালি হোল টপিক্সই দিব, বাট এগুলা আমাদের ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে। ওকে, সো আমরা যদি এটার একটু জাস্ট কি করি, একটু আমি বলি যে এটারে একটু সেগ্রিগেট করে নেই, বা একটু আলাদা আলাদা করে দেখি যে আসলে অ্যাকচুয়ালি কোন টপিক থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ফপের মার্ক ডিস্ট্রিবিউশন আমি আপনার সামনে দেখাইতেছি। এই ফপের মার্ক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি আমার নিজের বানানো না, এটা ওদের একটা সিলেবাস আছে, ওই সিলেবাস অনুযায়ী বানানো, ঠিক আছে? সো এটা চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে আমরা যদি দেখি, আমরা আগে বড় টপিকসের কথা বলে আসছি যে বড় টপিকসের মধ্যে হচ্ছে কি কি আছে। তো আমরা এখন হচ্ছে এদিকে দেখতেছি যে হচ্ছে আহ, মানে পার্সেন্টেজ অফ কোশ্চেন, এই এই পার্সেন্টেজটা আমরা দেখতেছি যে কোন টপিকসগুলো থেকে আসলে কতটুকু কোশ্চেন আসবে। সো 50% কোশ্চেন আসবে এই টপিকসগুলো থেকে, লাইক ডার্মা, এন্ডোক্রাইন অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস, ইমার্জেন্সি মেডিসিন, হেমাটো অনকোলজি, মাস্কুলোস্কেলেটাল, নিওনেট, নেফ্রো, নিউরো ডেভেলপমেন্ট, নিউট্রিশন, ফার্মা। এগুলো থেকে মোটামুটি 50% কোশ্চেন আসবে। জিআইটি, ইনফেকশাস ডিজিজ অ্যান্ড রেসপিরেটরি, এগুলো থেকে কোশ্চেন আসবে অ্যারাউন্ড 15% কোশ্চেন। 35% কোশ্চেন আসবে হচ্ছে এখান থেকে, দ্যাট ইজ অ্যাডোলেসেন্ট মেডিসিন, বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি, কার্ডিওলজি, ইথিক্স, জেনেটিক্স, মেটাবলিজম, নিউরো, অপথেলমোলজি, পেলেটিভ কেয়ার, পেশেন্ট সেফটি, এগুলো থেকে আমাদের 35% কোশ্চেন আসবে। সো এখানে আপনি হচ্ছে ভয় পাওয়ার কোনো দরকার নাই, বিকজ অ্যাকচুয়ালি এখানে অনেক টপিকস, বাট আমি যদি আপনার একটু বোঝানোর জন্য বলি, তাহলে সেক্ষেত্রে সে ফর এক্সাম্পল যে দেখেন অ্যাডোলেসেন্ট মেডিসিন, এই যে আপনি এখানে দেখেন, হ্যাঁ, এখানে এখানে আমরা দেখতেছি হচ্ছে যে অ্যাডোলেসেন্ট মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড সাইকিয়াট্রি, এটা অ্যাকচুয়ালি একটা টপিকস। ইথিক্স অ্যান্ড ল, সেফগার্ডিং, পেশেন্ট সেফটি, এই 3টা মিলে অ্যাকচুয়ালি একটা টপিকস, মানে দ্যাট মিনস এগুলো ছোট টপিকস, বুঝতে পারছেন? সো অ্যাকচুয়ালি এগুলো এত মানে লিস্ট অনেক বড়, বাট এত বড় না, ঠিক আছে? তো আমরা ফপ পার্টে দেখলাম যে আসলে হচ্ছে কোনটা থেকে কত পার্সেন্ট কোশ্চেন আসতেছে। সো এটা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। নেক্সট আমরা টাস্ক পার্টের কোশ্চেনের কথা যদি বলি, মার্ক ডিস্ট্রিবিউশন, তাহলে টাস্ক পার্টের মার্ক ডিস্ট্রিবিউশন এরকম যে আমরা 40% কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি হচ্ছে কার্ডিও, এন্ডোক্রাইন, জেনেটিক্স, ডার্মাটোলজি, নেফ্রো, নিউরো, ফার্মাকোলজি, সায়েন্স অফ প্র্যাকটিস, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার বায়োস্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? ওকে, 35% কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি এই টপিকসগুলো থেকে, অ্যান্ড 25% কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি এই টপিকসগুলো থেকে। সো এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন জাস্ট আপনার এটা বেটার প্ল্যানিং এর জন্য। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি টোটাল মার্ক ডিস্ট্রিবিউশন, কি কি টপিকস আমরা পড়বো এগুলা নিয়ে আমরা কথা বললাম। নেক্সট আমরা যদি বলি যে কোর্স কোর্সের কথা, তো আপনারা তো অলরেডি সবাই জয়েন করছেনই। সো আমরা অ্যাকচুয়ালি সানডে অ্যান্ড ওয়েডনেসডে 7:30টার সময় আমাদের ক্লাস স্টার্ট হবে। এই 2টা দিন ফিক্সড, এবং আমরা ইউজুয়ালি আমি কোনো ক্লাস মিস দেই না, শিডিউল ব্রেক করি না, বাট ইন কেস যদি আমার কোনো অ্যাবসলিউট কোনো ইন্ডিকেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদের একটু আগেই জানাই দিব, বাট এরকম খুবই আনলাইকলি, বাট তারপরেও হচ্ছে আমি বলতে পারবো না যে আসলে বিপদ আপদের ব্যাপার। বাট ইউজুয়ালি 7:30 মিনস 7:30, সানডে মিনস সানডে, ওয়েডনেসডে ওয়েডনেসডে। আচ্ছা, আর ক্লাস টাইম এখন 7:30টায়, বাট আমাদের একটু শীতকাল যখন চলে আসবে, উইন্টার সিজনে, এটা একটু আগে আসবে, দ্যাট ইজ 7 PM চলে আসবে। ক্লাস ডিউরেশনটা একটু লম্বা সময়, বিকজ আমার অ্যাকচুয়ালি হচ্ছে আমি অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট বেসড, দ্যাট মিনস হচ্ছে আমার প্রত্যেকটা ক্যান্ডিডেটকে আমার মাথায় রাখতে হয়, এবং যেহেতু উপরওয়ালার ইচ্ছায় আমাদের সাকসেস রেট অনেক 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 বেশি, নিয়ার অ্যাবাউট 100%। সো দ্যাটস ওয়াই ক্লাসটা একটু ইন্টারেক্টিভ হয়। বইটা শুধুমাত্র দাগানো না, একটা টপিকস কমপ্লিটলি প্যালেটেবল করার দায়িত্ব আমার, এবং ইনক্লুডিং ওই টপিক্সের যে রিকল কোশ্চেনগুলো আছে
সে ফর এক্সাম্পল আমাদের প্রথম টপিকস আমরা শুরু করব কার্ডিওলজি দিয়ে। সো কার্ডিওলজি পড়ার পর আমরা এই কার্ডিওলজি থেকে বিগত বছরের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমি সলভ আপনাদের করে দেব। এই সো এই ক্লাসটা একটু লম্বা সময় হয়, নিয়ার অ্যাবাউট ধরেন 12টা 12:30, বাট প্লাস মাইনাস এর বেশি কম হইতে পারে। আচ্ছা, আমি এনকারেজ করব ইচ এন্ড এভরি ক্যান্ডিডেট হচ্ছে আপনারা লাইভ ক্লাস করবেন, বিকজ সাকসেসফুল ক্যান্ডিডেট যারা পাশ করে গেছে সবাই লাইভ ক্লাস করছে। বাট হ্যাঁ, এরকম অনেকে আছে যারা হচ্ছে একদমই পারতেছেন না লাইভ ক্লাস, টাইম মিলতেছে না, চেম্বার আছে, ডিউটি আছে। হ্যাঁ, আপনি হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট সেটা আপনার একটা শিডিউল টাইমের মধ্যেই শেষ করতে হবে, আদারওয়াইজ দেখবেন ক্লাস জমতে থাকবে এবং একটা সময় পরে আপনি হচ্ছে এখান থেকে সেপারেটেড হয়ে যাবেন। সেপারেটেড বলতে আপনি আর ক্লাস করতেছেন না, পরীক্ষা দিচ্ছেন না, কিছুই করতেছেন না। কথা বুঝতে পারছেন? সো এটা করা যাবে না। এই জন্য আমি অলওয়েজ বলি লাইভ ক্লাস, লাইভ ক্লাস, লাইভ ক্লাস। না হলে আমি তো এই রেকর্ডেড তো আমার অলরেডি থাউজেন্ডস অফ আওয়ার্স এর ক্লাস আমার অলরেডি করানো হয়ে গেছে। সো ওইগুলো আমি আপনার দিয়ে দিতে পারি, আপনি আপনি আপনার মতো করে দেখেন। বাট ওইভাবে আসলে হয় না। কথা বুঝতে পারছেন? অ্যাটলিস্ট পার্ট ওয়ান এভাবে হয় না। সো আমি এনকারেজ করবো লাইভ ক্লাস করার জন্য, এবং এই 2টা দিন আপনি হচ্ছে ফ্রি থাকবেন। আর যদি না পারেন তাহলে সেই ক্ষেত্রে তো কোনো প্রবলেম নাই, আপনি হচ্ছে রেকর্ডেড এই ক্লাসেরই রেকর্ডেড ভার্সনটা আপনি গ্রুপে পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাসের কথা। আমরা রুটিনটা দেখাবো। সো এই জায়গায় আমি একটু কথা বলে দেন সামনে আগাবো। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা অনেকে চিন্তা করি, আচ্ছা ঠিক আছে আমি এই পরীক্ষা দিব, আহ, যেহেতু এটা একটা কস্টলি পরীক্ষা, সো আমি একটু টাকা পয়সা জমায়ে তারপরে হচ্ছে পরীক্ষা দিব। এটা একটা চিন্তা আমাদের মধ্যে থাকে। সেকেন্ড, আরেক ধরনের গ্রুপ আছেন যারা হচ্ছে চিন্তা করেন যে আচ্ছা ঠিক আছে আমি এই পরীক্ষা দিব, আগে পড়াটা একটু গুছায় নেই, আগে পড়াটা একটু ভালো করে গুছায় নেই। কথা বুঝতে পারছেন? তো এই 2টা গ্রুপেই আমি বলি যে হচ্ছে প্ল্যান টোটালি হচ্ছে, আমি বলবো এটা রং প্ল্যান। বিকজ দেখেন, আপনি যখন হচ্ছে একটা কাজের জন্য নামবেন, টাকা আপনার ম্যানেজ হয়ে যাবে কিভাবে? হয়ে যাবে কোনোভাবে। কিভাবে? ধরেন আপনি যদি প্ল্যান করেন আমি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিব, আমার কাছে ফুল অ্যামাউন্ট অফ মানি নাই, হয়তো 50% আছে, বাকিটা নাই। তাহলে আপনি নেক্সট ফেব্রুয়ারি পর্যন্ত আপনি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পেনি আপনি কি করবেন? সেভ করা ট্রাই করবেন। আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা ঠিক আছে ঘুরতে যাব, নাস্তা করতে যাব, অর আমি রেস্টুরেন্টে যাব। আপনার যখন সামনে পরীক্ষা আছে আপনি চিন্তা করবেন যে না, আমি এই টাকাটা আমি সেভ করব। অ্যাকচুয়ালি কোনো কাজে নেমেই অ্যাকচুয়ালি কি হয়, টাকা ম্যানেজ হয়। কাজে নামার আগে অ্যাকচুয়ালি হচ্ছে টাকা ম্যানেজ করে আর হয় না। এটা যদি বলেন তাহলে আমি বলবো যে আমি আমার এক্সপিরিয়েন্সে আমি কাউরে দেখি নাই যে হচ্ছে টাকা জমায়ে দেন, সব রেডি রেডি করে দেন, পরীক্ষা দিচ্ছে, এটা পসিবল হয় না। কথা বুঝতে পারছেন? বিকজ আমি যখন হচ্ছে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব, তখন আমি একটা সিঙ্গেল রিক্সা ভাড়া হইলেও আমি কি করব? সেভ করব। কথা বুঝতে পারছেন? সেকেন্ড গ্রুপের কথা বলি, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমি একটু পড়াটা গুছায় নেই, বই টই দাগায় নেই, কি কি পড়তে হবে এগুলো রেডি করে নেই, দেন আমি একটা সময় পরীক্ষা দিব। আপনার পরীক্ষা দেওয়া হবে না কখনোই। কথা বুঝতে পারছেন? কারণ প্রত্যেকটা পরীক্ষার স্ট্র্যাটেজি ডিফারেন্ট। আপনি এফসিপিএস এর পরীক্ষা প্রিপারেশন নেন, পার্ট ওয়ানের জন্য প্রিপারেশন নেন, সেটা ডিফারেন্ট। আপনি অন্য যে কোনো পরীক্ষার ইয়ে বলেন, সেটা ডিফারেন্ট। এই পরীক্ষার প্রিপারেশনও একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? সেটা হচ্ছে যে আমি আগেই বলছি যে আপনার প্রথম থেকেই খুব ভালো করে পড়তে হবে, দেন আপনি সিট বুক করবেন। সো আমি এই জন্য সবাই বলি যে ডো ও ডো নট, আইদার করেন আর না হয়তো করেনি না, হয় প্রিপারেশন নেন আর না হয়তো নিয়ে নি না। কথা বুঝতে পারছেন? যে আমি যে না ট্রাই করি, দেয়ার ইজ নো ওয়ার্ড ট্রাই। আপনি এরকম কোনো ট্রাই, এরকম কোনো কথা নাই এটার জন্য, এই পরীক্ষার জন্য। কথা বুঝতে পারছেন? ডো ও ডো নট, করেন অথবা করেন না। যদি করেন তাহলে সেই ক্ষেত্রে একদম আমি বলবো একদম আদা জল খেয়ে তারপরে নামেন। আমি আপনারা গাইড করব, আমি আপনারা পরীক্ষার দিন পর্যন্ত আমি আপনার সাথে থাকবো। আমি এটা আপনার কথা দিলাম, আমি আপনার সাথে থাকবো। আপনার কোনো প্রবলেম আপনি ফেস করছেন, আমি আপনারা গাইড করব, আমি আপনারা সলভ করে দিব। কিন্তু আপনার কথা দিতে হবে যে হচ্ছে আপনি এই থ্রু আউট দ্য টাইম আপনি ডিমোটিভেটেড হবেন না এবং কোনো কারণে হচ্ছে পড়া বাদ দিয়ে দিবেন না। তাহলে আপনি ফেব্রুয়ারিতে পাস করবেন, আমি আপনারা হচ্ছে স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবো। বিকজ এই পরীক্ষাটা ওই যে বললাম স্ট্রাকচার্ড, আপনি পড়লে পাস করবেন। আপনি যা পড়তেছেন, আমরা যা পড়তেছি, এটা যদি আপনি পড়েন, পরীক্ষা দিয়ে দেখবেন তাই আসবে, এবং এর থেকে সত্য কথা আর নেই। বাট আমাদের দেশের পরীক্ষা একটু ডিফারেন্ট। কথা বুঝতে পারছেন? কারণ ওনাদের এখানে হচ্ছে ফিক্সড গাইডলাইন আছে, রিকল কোশ্চেন থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে, একটা নির্দিষ্ট বই আছে। আমাদের দেশে পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট বই নেই। আপনি বলতে পারবেন না যে অমুক বই পড়লেই চলবে, এটা বলা যাবে না। কেউ যদি বলে যে এফসিপিএস এর জন্য অমুক বই পড়লে চলবে, অ্যাটলিস্ট পিডিয়াট্রিক্সে বলা যাবে না। যারা মেডিসিনের পরীক্ষা দেয় তাদের ডিফারেন্ট, তাদের ডেভিডসন একটা পড়লে ওই ডেভিডসনের শুরুতে একটু অ্যানাটমি একটু ফিজিওলজি আছে, ওইটুকু পড়লেই তাদের হয়ে যেতেছে। আমি ছোট করতেছি না, ডেভিডসনও অনেক কঠিন, বাট একটা বই আছে,
বাট আমার পেডিয়াট্রিক্সের জন্য তা নাই। আমার পেডিয়াট্রিক্সের জন্য আমার গ্রস অ্যানাটমি পড়তে হইতেছে, আমার থোরলি এমব্রায়োলজি পড়তে হইতেছে, থোরলি হিস্টোলজি পড়তে হইতেছে, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা পড়তে হইতেছে, আমার মাইক্রোবায়োলজি পড়া লাগতেছে, প্যাথোলজি পড়া লাগতেছে এবং পেডিয়াট্রিক ক্লিনিক্যাল পড়া লাগতেছে। কথা বুঝতে পারছেন? সো এখানে অনেক কিছুই আপনার পড়া লাগতেছে। বাট এমন না যে হচ্ছে এফসিপিএস এর তুলনায় এটা অনেক ইজি, এটা এটারে ছোট করা দেখার কোনো কি নাই, স্কোপ নাই। আপনি বলবেন যে ভাই এটা তো ইজি কারণ সবাই পাস করে, ভাই যারা পরীক্ষা দেয় তারা জানটা দিয়ে পরীক্ষা দেয়। কথা বুঝতে পারছেন? এফসিপিএস পরীক্ষা যারা দেয় তাদের মধ্যে একটা একটা লার্জ অ্যামাউন্ট অফ গ্রুপ যাদের প্রিপারেশন মোটামুটি থাকে এবং আচ্ছা ঠিক আছে পরীক্ষা দিয়ে দেখা যাক কি হয়, কারণ ওখানে পরীক্ষার ফি কম, এখানে পরীক্ষার ফি অনেক বেশি। ওই যে বললাম যে যারা পরীক্ষা দিবে তারা সিট বুকিং এর আগেই মোটামুটি 70% পড়া অ্যাটলিস্ট শেষ করে রাখবে। সো এটা আমি বলে দিলাম, বাকিটা আপনাদের ইয়ে চয়েস যে অ্যাকচুয়ালি আপনি কোনটা চুজ করেন। ঠিক আছে? সো দেখেন আর কোনো কোশ্চেন আছে কিনা, দেন আমরা হচ্ছে রুটিন নিয়ে কথা বলবো। ভাইয়া একটু কোশ্চেন ছিল। হুম, হ্যালো। বলেন। জি বলেন, শুনতেছি। ভাইয়া, পরে বাইরে যদি না যেতে চাই সেক্ষেত্রে দেশে কেমন অপরচুনিটি, এটা যদি একটু বলতেন। ওই যে বললাম, প্রথমে বলছি আসলে আমাদের দেশের তো ওই যে এরকম কোনো ফিক্সড কি নাই, স্ট্রাকচার নাই। আমার কথা বুঝতে পারছেন? লাইক আমাদের কোনো জব স্ট্রাকচার নাই, আছে বলেন? নাই। প্রাইভেট সেক্টরে আছে? না। নাই। কথা বুঝতে পারছেন? এই পরীক্ষা দিয়ে, হ্যাঁ আপনার যদি হচ্ছে ওই যে বললাম যে 2 ইয়ার্স 3 ইয়ার্স এর ট্রেনিং করা থাকে, সেক্ষেত্রে তো আপনি এফসিপিএস এ ঢুকতে পারতেছেন, এটা একটা সুযোগ। এছাড়া আপনি হচ্ছে মোটামুটি রেজিস্টার লেভেলে হচ্ছে তো আপনি জব এক্সপেক্ট করতেই পারেন। ঠিক আছে? এটুকু আমি বলতে পারি, বাট আমি স্পেসিফিক্যালি এটা কেউ বলতে পারবে না আমাদের দেশে যে অ্যাকচুয়ালি এমআরসিপিসিএইচ কমপ্লিট করলে অমুক হসপিটাল আপনার হচ্ছে এই সুবিধা দিবে। এটা স্পেসিফিক্যালি বলা যাবে না। বুঝতে পারছেন? কারণ আমাদের এখানে কোনো কোনো গাইডলাইন নাই অ্যাকচুয়ালি, কোনো হচ্ছে কি বলবো মানে এক একজন, ধরেন সে ফর এক্সাম্পল বিসিপিএস রিকগনাইজ করতেছে, আবার বিএমডিসি রিকগনাইজ করতেছে না। তো বিসিপিএস রিকগনাইজ করতেছে, কেন রিকগনাইজ করতেছে? তাহলে বিএমডিসি কেন রিকগনাইজ করতেছে না? তাহলে বিসিপিএস যদি হচ্ছে এমআরসিপিসিএসটাকে এতটুকু গুরুত্ব দেয়, তাহলে কেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে আপনার রিকগনাইজ করতেছে না? সো আমরা একটা হযবরলের মধ্যে আছি। আমার কথা বুঝতে পারছেন? সো আপনি যদি আমার স্পেসিফিক্যালি আমার কাছ থেকে আনসার চান, আমি স্পেসিফিক্যালি আনসার দিতে অপারগ। কথা বুঝতে পারছেন? কেন আমি আপনার একটু স্পেসিফিক্যালি বলি। সে ফর এক্সাম্পল আমার ডিসিএস কমপ্লিট করা, সে ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে বিসিপিএস কি আমারে বলবে যে ওকে ঠিক আছে মিস্টার আতিক, আপনার হচ্ছে তো ডিসিএস কমপ্লিট করা, সো আপনার এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দেওয়া লাগবে না, আপনার মিড টার্মও দেওয়া লাগবে না, আপনি সরাসরি হচ্ছে এফসিপিএস কোর্সে জয়েন করেন? আমাকে বলবে এটা? ইয়েস অর নো? না। বলবে না। কিন্তু আমার এমআরসিপিসিএস কমপ্লিট করা থাকলে তো আমি এই অপরচুনিটিটা পাইতেছি। তো তার মানে হচ্ছে এটা বাংলাদেশের ডিসিএস থেকেও একটু সুপিরিয়র। আমি ছোট করে বলতেছি না, আমি যুক্তির কথা বলতেছি, তাই না? কারণ বিসিপিএস আমার এই এই সুযোগটা দিচ্ছে। তো এখন বিসিপিএস করতেছে, আরেকটা অথরিটি করতেছে না। সো এটা ওই যে বললাম না, আমাদের এখানে আমরা এরকমই, আমরা কিছু বলে লাভ নাই। ঠিক আছে? সাদা পাথর থেকে সাদা পাথর চুরি করে নিয়ে গেছে, এখন হচ্ছে ওখানে নিয়ে পাথর বসাইতেছে। আমাদের সিস্টেম এরকমই। সো আমি আপনার স্পেসিফিক্যালি এটার কোশ্চেন আনসার দিতে পারবো না। বাট ইয়েস ডেফিনেটলি আপনি হচ্ছে ভালো জব পাবেন, এইটুকু আমি আপনার বলতে পারি। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। সো আর কারো কোনো কোশ্চেন নাই? না থাকলে আমরা হচ্ছে চলে যাব ইয়েতে, আহ, আমাদের রুটিন দেখতে। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা ফার্দার? আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হলো ক্লিনিক্যালের ক্ষেত্রে আহ, এটা কি সেন্টার ওয়াইজ, মানে আমার কখন মানে এটা কি সেন্টারের উপর নির্ভর করে কিনা? যেমন আমি সাপোজ আমি নেপাল বা শ্রীলঙ্কা এর জন্য অ্যাপ্লাই করলে আমার চয়েস দিলে সেটার জন্য রিলেটিভলি আগে সিট পাওয়া যায় দেন আদার কান্ট্রিজ, এরকম কিছু আছে কিনা নিয়ম? আচ্ছা, প্রথমত হচ্ছে সিট পাওয়ার ব্যাপারে যেটা একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে সিট পাওয়া যায় না। অ্যাকচুয়ালি এটা এই প্রবলেমটা এখন তেমন নাই। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আগে ছিল, কিছুদিন আগেও ছিল। কেন? কারণ হচ্ছে যে কোভিড টাইমটাতে কিন্তু তারা থিওরি পরীক্ষা নিতে পারতেছিল বাট ক্লিনিক্যাল পরীক্ষা নিতে পারতেছিল না। তো যার কারণে এটা একটা ঝামেলা হয়ে গেছিল। তো যাই হোক, আপনি যদি প্ল্যান করেন যে না আপনি সে ফর এক্সাম্পল মে মে শ্রীলঙ্কাতে মেতে পরীক্ষা হয়, তো আমি মে সেশনের জন্য হচ্ছে আমি সিট বুক করব বা হচ্ছে আমি পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করব। তো সেই ক্ষেত্রে 2 মাস আগে আপনার হচ্ছে কি করতে হবে?
মানে মার্চে আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লাই করলে তো আপনি এর মধ্যে জেনে যাবেন আপনি সিট পাচ্ছেন কিনা। তাহলে সেই ক্ষেত্রে যদি সে ফর এক্সাম্পল কোনো কারণে যদি হচ্ছে আপনি না পান, তাহলে সেক্ষেত্রে এরপরে আবার কি নেপালে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি। হ্যাঁ। জি। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ইউকে পাথওয়েটা তো দেখিয়েছেন যে আহ, সেখানে এসসি 3 আর এসসি 4 লেভেলে। হুম হুম তো হুম হুম। আমার দুটা প্রশ্ন আছে এ ব্যাপারে। সেটা হচ্ছে, যদি কারো এখানে বাংলাদেশে কোনো ডিগ্রি কমপ্লিট করা থাকে, তাহলে ও কি সেক্ষেত্রে এসসি 3 এসসি 4 লেভেলেই শুরু হবে, নাকি এনআরসিপিসিএইচ কমপ্লিট করা থাকলে ওখানে কনসালটেন্সির জন্য অ্যাপ্লাই করা যাবে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে, অস্ট্রেলিয়াতে এই ক্ষেত্রে সুযোগটা কি রকম? আমি যতদূর জানি এমআরসিপিসিএইচ ওরা সরাসরি রিকগনাইজ করে না, বাট না। প্রবাবলি এনএইচএস এ জব এক্সপিরিয়েন্স ইয়েস। থাকলে ইয়েস। সেটা সেটা কম্পিটিশন অথরিটি পাথওয়েতে যাওয়ার সুযোগ আছে। জি তো এটার কোনো আপডেট আছে কিনা? জি, এটা এটা কারেক্ট। আপনি যেটা লাস্ট কোশ্চেন করছেন কারেক্ট। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আপনার যে আপনি সরাসরি স্পেশালিস্ট হিসেবে যেতে পারবেন কিনা। এই ক্ষেত্রে যদি কারো বাংলাদেশে ধরেন একটা মোটামুটি এটা ভালো অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স থাকে, বাংলাদেশে একটা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে, সে ফর এক্সাম্পল 7-8 ইয়ার্স আর 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে, সে ফর এক্সাম্পল এমডি অর এফসিপিএস পাস করার পর, হ্যাঁ উনি হচ্ছে কনসালটেন্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, ধরেন হচ্ছে কেউ পাশ করছে, তার 3-4 বছরের ট্রেনিং সরি এক্সপিরিয়েন্স আছে পাশ করার পর, পোস্ট গ্রাজুয়েশন পাশ করার পর, সেই ক্ষেত্রে উনি ওখানে হচ্ছে ইজিলি রেজিস্টার পোস্টেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং উনি চাইলেও কনসালটেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বাট ব্যাপার হয়েছে কি, আপনি যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন, যখন আপনার ইন্টারভিউ হবে, তখন ইন্টারভিউর যে বোর্ড যারা থাকবে ওদের আপনার কি করতে হবে, স্যাটিসফাইড করতে হবে। লাইক তারা আপনার কাছ থেকে এই জিনিসগুলো চায়, এবং এই জিনিসগুলো আপনার আছে কিনা আর আপনার করা আছে কিনা, এর মধ্যে আপনার হচ্ছে আরো অনেক কিছু থাকে না, যে পাবলিকেশনস আছে কিনা, এই জিনিসগুলো তারা দেখে দেন হচ্ছে আপনার কি ওই কনসালটেন্ট পোস্টের জন্য নিতে পারে। ঠিক আছে, এরকম আছে, অনেকেই গেছে। বাট আমি আপনার একটু বলি, সেটা হচ্ছে যে যখন ইউকে ইউকে এমন একটা জায়গা, সেটা হচ্ছে যে ওখানে আপনার কি বলবো এটারে, যে আহ, খুবই সেন্সিটিভ সেন্সিটিভ এই সেন্সে যে আসলে রেসপন্সিবিলিটি অনেক হিউজ। ধরেন ইউজুয়ালি আমি অনেকে দেখছি যাদের হচ্ছে বাংলাদেশে ডিগ্রি কমপ্লিট করা আছে, মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, ওনারা এসটি 3 এসটি 4 লেভেল থেকেই শুরু করতেছে। কেন শুরু করতেছে? বিকজ আপনি যখন রেজিস্টার পোস্টে চলে যাবেন, আপনি যখন হচ্ছে কনসালটেন্ট পোস্টে চলে যাবেন, তখন হোল রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। ইভেন আপনি রেজিস্টার পোস্টে গেলে হোল রেসপন্সিবিলিটি আপনার। আমার কথা বুঝতে পারছেন? এবং জি। এটাতে যারা ইউজ টু না, যে না আমি ইউকে এনভায়রনমেন্টে ইউজ টু না, তো শুরুতেই আপনার যখন অনেক রেসপন্সিবিলিটি চলে আসবে, তখন আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। কিরকম ঝামেলা আমি আপনার বলি। এখানে প্রবলেম যে যেটা যেটা হয় সেটা হচ্ছে, ধরেন একটা বাচ্চা আপনার কাছে আসছে, ইভেন আমরা পড়ার প্রিপারেশন নেওয়ার সময় আমরা দেখবো যে একটা বাচ্চা আসছে, মোস্ট প্রবলি তার ফ্র্যাকচার নিয়ে আসছে। এবং এই ফ্র্যাকচারটা নিয়ে আসছে, ধরেন তার ফ্র্যাকচার হয়েছে গতকালকে আর গত পরশুদিন, কিন্তু তার বাবা মা নিয়ে আসছে আজকে আপনার হসপিটালে। এখন আপনি কি জাস্ট তার ফ্র্যাকচার ট্রিটমেন্ট বা যেখানে তার ট্রিটমেন্ট দরকার সেখানে আপনি জাস্ট রেফার করে দিবেন? না, আপনার আরো কিছু কাজ আছে। আরো কিছু কাজ আছে। কি? জি। যে এই বাচ্চাটার ট্যাগ করতে হবে, ট্যাগ দিতে হবে, যেটা কি অ্যাবিউজ। আর কি জি। করা হয়েছে? অ্যাবিউজ করা হয়েছে, বিকজ ডিলেড প্রেজেন্টেশন টু হসপিটাল। কারণ স্বাভাবিকভাবে আমাদের বাচ্চা কাচ্চার যদি কোনো কারণে কোনো কোনো সমস্যা হয় এই ধরনের, তো সেই ক্ষেত্রে আমরা এজ আর্লি এজ পসিবল হসপিটালে যাবো, এটাই নর্মাল। বাট আমরা যখন একটা বাচ্চার ডিলেড প্রেজেন্টেশন অফ হসপিটাল আমরা দেখতেছি, এটা 100% অ্যাবিউজ। তো এরকম কিছু ইস্যুস থাকে যেগুলো আপনার অ্যাকচুয়ালি ডিল করতে হবে। সো এই জন্য, জি। হ্যাঁ এই জন্য কেউ অ্যাকচুয়ালি সরাসরি ওখানে গিয়ে এই এই প্যাচের মধ্যে পড়তে চায় না। বুঝতে পারছেন? সো বেটার হচ্ছে ওই জি। 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 এসটি 3 এসটি 4 এই লেভেল থেকে স্টার্ট করা। এখন অস্ট্রেলিয়ার ব্যাপারটা বলি। অস্ট্রেলিয়ার ব্যাপারটা হচ্ছে যে, হ্যাঁ ইয়েস, আমি এমআরসিপিসিএইচ কমপ্লিট করে আমি সরাসরি অস্ট্রেলিয়াতে যেতে পারবো না, ট্রু। আমার কি করতে হবে? আমার আগে হচ্ছে এনএইচএস এর আন্ডারে অ্যাটলিস্ট 1 ইয়ারের একটা জব করতে হবে, মানে জব এক্সপিরিয়েন্স রাখবে অ্যাটলিস্ট 1 ইয়ার। দেন আমি হচ্ছে কি করতে পারবো, অস্ট্রেলিয়া মুভ করতে পারবো। বাট এখানে একটু কথা আছে। সেটা হচ্ছে, ধরেন আপনি ধরেন এখানে হচ্ছে স্পেশালিটি ট্রেনিং টোটাল 7 পর্যন্ত, সে ফর এক্সাম্পল পেডিয়াট্রিক্সে। সো আপনি এসটি 3 আর এসটি 4-এ জয়েন করলেন। তো দেন আপনি যখন তখন 1 বছর পরে এসটি 5 আর ধরেন এসটি 6-এ চলে গেলেন, যাওয়ার পরে আপনি যখন অস্ট্রেলিয়া মুভ করবেন, তখন আবার অস্ট্রেলিয়াতে কি করবেন, আপনি আবার আবার জুনিয়র লেভেল থেকে শুরু করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? ও আচ্ছা। জি। এটা একটা সমস্যা। আচ্ছা। তো যদি কেউ যেতে চায়, তার আচ্ছা। জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি ওখানের এই স্পেশালিটি ট্রেনিংটা কমপ্লিট করেন, 3 ইয়ার্স অর 4 ইয়ার্স কমপ্লিট করলে
আপনি অস্ট্রেলিয়ায় কি মুভ করতে পারবেন অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে উইদাউট উইদাউট এনি ফার্দার কনফিউশন। বুঝতে পারছেন? ওইটা হবে জি হচ্ছে বেস্ট অপশন, এবং ওখানে আপনার ডেফিনেটলি স্যালারি স্ট্রাকচার ডেফিনেটলি অনেক অনেক বেটার দেন হচ্ছে ইউকে। এন্ড আরেকটা ইস্যু যেটা আমাদের বাংলাদেশি ক্যান্ডিডেটদের আমরা যারা হচ্ছে সাফার করি, সেটা হচ্ছে আমার বাবা মাকে নিয়ে যেতে পারবো কিনা। ইউকেতে তো ওই সুযোগটা নাই যে আমি আমার বাবা মাকে নিয়ে একটা লম্বা সময় ধরে ওখানে থাকবো, ওই সুযোগটা নাই। বাট অস্ট্রেলিয়া ওই ওই সুযোগটা আছে। ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি আপনার মানে ওই যে স্পেশালিস্ট পাথওয়ে দিয়ে যেতে হয় নাকি এমনি সরাসরি স্কোপ আছে যদি মানে ওখানে না না, আপনি স্পেশালিটি হচ্ছে ওই যে বললাম যে ইউকেতে যদি আপনার যদি হওয়া 1 বছরের ট্রেনিং কমপ্লিট করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জি মুভ করতে পারবেন অস্ট্রেলিয়া একটা জব নিয়ে। জি মানে আপনার পেডিয়াট্রিক্সেই জি জব নিয়ে যেতে পারবেন। কিন্তু ওই তো জি আপনি হচ্ছে ওখানে যখন জবে যাবেন, তখন তো আপনার এই যে এমআরসি ধরেন, আমি আপনার একটু বলি, ধরেন আমরা যে কি করি আমাদের দেশে, আমরা এফসিপিএস পার্ট অন করার পরে আমরা হচ্ছে ধরেন ট্রেনিং এ ঢুকে যাই। দেন একটা সার্টেন ট্রেনিং এর পরে আমরা হচ্ছে এফসিপিএস ফাইনাল পার্ট করি, দেন আমার টোটাল ডিগ্রিটা কমপ্লিট হয়। বাট এখানে কিরকম, এখানে সিস্টেমটা হচ্ছে আপনি আগে ডিগ্রিটা কমপ্লিট করলেন, এন্ড ট্রেনিংটা করতেছেন পরে। জি বুঝতে পারছেন? যখন ট্রেনিং জি কমপ্লিট হয়ে যাবে আপনার, ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আপনি একদম ফুল ব্লোন একজন হচ্ছে কনসালটেন্ট। তখন হচ্ছে আপনি জি বাংলাদেশে আসেন, অস্ট্রেলিয়া যান, এজ এ কনসালটেন্ট আকারে মুভ করবেন। বাট আপনি ধরেন হচ্ছে এসটি 5-6 থাকা অবস্থায় আপনি ধরেন অস্ট্রেলিয়া মুভ করে গেলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? অস্ট্রেলিয়াতে আপনার হচ্ছে ওই একটা পাথওয়েতে আবার শুরু করতে হবে নিচ থেকে। বুঝতে পারছেন? জি 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 হ্যাঁ, এটা একটা সমস্যা। বুঝতে এই জন্য পেরেছি। হচ্ছে বেটার হচ্ছে ওখানে ট্রেনিংটা কমপ্লিট করে দেন আপনি মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, যে কোনো কান্ট্রিতেই হচ্ছে আপনি এজ এ কনসালটেন্ট আকারে মুভ করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। জি, থ্যাংক ইউ। ওকে, ওকে, ঠিক আছে। সো আমরা আরো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া, হুম, ট্রেনিংটা কি ইউকে তেই করতে হবে? ইয়েস, ইউকেতেই করতে হবে। যদি হচ্ছে আপনি ওই ইয়েটা সুযোগটা নিতে চান। কোন সুযোগ? ওই যে এতক্ষণ আমরা যে কথাটা বললাম, ঠিক আছে। ওকে। আর যদি আপনি এফসিপিএস রুটে যেতে চান, তাহলে আমাদের তো ডেফিনেটলি দেশি ট্রেনিং যেটা আছে সেটাই, এবং সেটা অবশ্যই হচ্ছে আমাদের বিসিপিএস রিকগনাইজ ট্রেনিং হতে হবে। ওকে। ওকে, আমি ল্যাপটপের কথা আপনাদের বলবো, বাট আমরা এর আগে যেটা করে আসি সেটা হচ্ছে, চলেন আমরা দেখি আমাদের হচ্ছে রুটিনটা। সো রুটিনটা আমরা দেখি। সো ভাই, আমরা আমার আজকে, একটা কোয়েশ্চেন ছিল, ওই জি, ক্লিনিক্যাল এক্সামের ব্যাপারে একটু যদি ব্রিফ করতেন। হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামের ব্যাপারে বলেন। আমি বলছি এটা কোন অলরেডি ধরনের যে হচ্ছে ক্লিনিক্যাল আমাদের, এক্সামের, কোন হ্যাঁ বলেন। ধরনের পরীক্ষা হয়, কারা পরীক্ষা নেন, ওকে, ওকে, মানে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমি বলি ক্লিনিক্যাল পরীক্ষায় আমাদের হচ্ছে সেশন থাকবে 10টা। তো 10টা সেশনের মধ্যে 4টা থাকবে ক্লিনিক্যাল এক্সামিনেশন সেশন, লাইক সিভিএস এক্সামিনেশন, নার্ভাস সিস্টেম এক্সামিনেশন, অ্যাবডোমেন, রেসপিরেটরি অর মাস্কুলোস্কেলেটাল, এরকম 4টা ক্লিনিক্যাল এক্সামিনেশন সেশন থাকবে। এর মধ্যে থাকবে হচ্ছে একটা হিস্ট্রি সেশন। হিস্ট্রি সেশন বলতে আপনি হচ্ছে একটা পেশেন্টের কাছে হিস্ট্রি নেবেন, এবং এই 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 হিস্ট্রি নিয়ে আপনি হচ্ছে ধরেন আপনার প্রভিশনাল ডায়াগনোসিস বলবেন, দেন হচ্ছে আপনার এক্সামিনার আপনাকে কোশ্চেন করবে। আমরা যে আমাদের দেশে যেরকম করি, আমরা পেশেন্ট থাকে আমাদের সামনে, আমরা পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নেই, দেন আমরা এটা প্রেজেন্ট করি। বাট অ্যাকচুয়ালি ওখানে আপনি করবেন এক্সামিনারের সামনেই হিস্ট্রিটা নেবেন। আচ্ছা, তাহলে গেল হচ্ছে টোটাল 5টা সেশন। 2টা সেশন থাকে হচ্ছে আপনার ভিডিও স্টেশন, লাইক আপনার হচ্ছে কিছু একটা শর্ট ক্লিপস দেখাবে। শর্ট ছোট্ট একটা ক্লিপস, সেটা হইতে পারে হচ্ছে আপনার 1 মিনিট, হইতে পারে সেটা 90 সেকেন্ড, হইতে পারে এরকম। তো এই ভিডিও দেখে আপনার ডায়াগনোসিস করতে হবে যে অ্যাকচুয়ালি এই পেশেন্টের প্রবাবল কি ম্যানিফেস্টেশন আছে। দেন এটার এগেনস্টে কিছু ক্রস কোশ্চেন আপনার কি আনসার করতে হবে। এরকম ভিডিও সেশন হচ্ছে 2টা। তার মানে হচ্ছে কয়টা সেশন গেল বলেন? 7টা, রাইট? 7টা সেশন। আর বাকি 2টা সেশনের মধ্যে ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট আছে, আর আছে হচ্ছে আপনার কমিউনিকেশন সেশন। হোয়াট ইজ কমিউনিকেশন? লাইক ধরেন আমরা যেরকম কাউন্সেলিং একটা পার্ট থাকে না আমাদের পরীক্ষাতে, ক্লিনিক্যাল জি জি। পরীক্ষাগুলোতে, এই কাউন্সেলিং এর পার্টের মতোই। সে ফর এক্সাম্পল একটা বাচ্চার হঠাৎ করে লিউকেমিয়া ডায়াগনোসিস হয়েছে। সো এখন ধরেন হচ্ছে বাচ্চার বাবা মানে মার কাছে ব্রেকিং ব্যাড প্যারেন্টের কাছে নিউজ। ব্রেকিং ব্যাড নিউজ আপনি করবেন, এবং অ্যাকচুয়ালি ওখানে রিয়েল পেশেন্ট থাকবে না, মানে রিয়েল পেশেন্টের বাবা মা থাকবে না, থাকবে একজন রোল প্লেয়ার, এবং ওই রোল প্লেয়ার হাইলি ট্রেন্ড, এবং সে একদম আপনার সাথে ওই রকম ভাবেই কথা বলবে। সে ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে একটা বাচ্চার বাবা মাকে বলি যে আপনার বাচ্চার এরকম লিউকেমিয়া ডায়াগনোসিস হয়েছে, ডেফিনেটলি তারা আপসেট হয়ে যাবে এবং তারা আমার সাথে একটু অ্যাগ্রেসিভ আচরণ করবে, তাই না? রাইট। হ্যাঁ, সেম হচ্ছে আপনার রোল প্লেয়ার যে থাকবে, সেই রোল প্লেয়ার আপনার সাথে অ্যাগ্রেসিভলি আচরণ করবে। বাট এটা ও তো উনি অভিনয় করতেছে, তো
আপনি আচ্ছা ওইভাবেই তারা হচ্ছে কি করবেন, সান্ত্বনা দিবেন, আর হচ্ছে আপনি কাউন্সিলিং করবেন। এই পুরাটাই হচ্ছে কাউন্সিলিং। এখানে ইনফরমেশন, মানে ইনফরমেশন বলতে থিওরিটিক্যাল ইনফরমেশনের কোনো দরকার নাই। অ্যাকচুয়ালি এই জায়গায় আপনার জানতে হবে যে যতই ওর্স বিহেভিয়ারই হোক আমার সাথে, আমি এটা যেন কি করতে পারি, ম্যানেজ করতে পারি। আমার কথা বুঝতে পারছেন? জি জি এরকম টোটাল 10টা সেশন থাকবে, এবং 10টা সেশন আপনার টোটাল মার্ক হচ্ছে 82, পাস মার্ক হচ্ছে 62। ঠিক আছে? এই, আচ্ছা এখানে কি কোনো টাইম লিমিট আছে কোনো স্টেশন ইয়েস, এগুলোতে? টাইম লিমিট আছে। এটা আসলে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। প্রত্যেকটা সেশনে কিছু টাইম লিমিট আছে। ঠিক আছে? হিস্ট্রি আ- স্টেশন যেরকম হচ্ছে টোটাল 22 মিনিটের স্টেশন, এরকম প্রত্যেকটা স্টেশনেই ক্লিনিক্যাল এক্সামিনেশন 6 মিনিট, দেন আবার 6 মিনিট এক্সামিনেশন, 3 মিনিট হচ্ছে আপনার ক্রস কোশ্চেন করবে। এরকম প্রত্যেকটা সেশনে আলাদা আলাদা কি আছে, টাইম লিমিট আছে। ঠিক আছে? এবং ওকে আমাদের জন্য হচ্ছে সুয়েটেবল সেন্টার হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা বলতেছি। ইন্ডিয়াতে সিট পাওয়া যায় না, বাট মিডল ইস্ট এই কান্ট্রিগুলো আছে। ইউকেতেও অনেকগুলো সেশনে পরীক্ষা হয়। ইউকেতে সবচেয়ে বেশি সংখ্যক সেন্টার আছে, এবং সবচেয়ে বেশি সেশন ওখানে আছে, 3টা সেশনে পরীক্ষা হয়। ঠিক আছে? জি। ওকে, থ্যাঙ্কস। আমার আমার একটা কোশ্চেন ছিল, প্লিজ। যে আমাদের দেশে কি ওই যে নিজের ল্যাপটপ ছাড়া মানে কোনো এক্সাম সেন্টার আছে কিনা, এবং সেগুলোতে আসলে কস্ট কিরকম পড়ে? আচ্ছা ভাইয়া, প্রথমত হচ্ছে আমাদের দেশে কোনো এক্সাম সেন্টার নাই। অর যদি কেউ বলে যে আমি এটা অ্যারেঞ্জমেন্ট করে দেবো আপনার জন্য, আপনার কাছ থেকে এই ফিটা রাখবে, এটা আমি বলবো যে আপনার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। বিকজ তারা এনকারেজ করে আপনি আপনার নিজের বাসায় বসে পরীক্ষা দিবেন। ঠিক আছে? এখন আমরা এটার ব্যাপারে একটু বলেই নিই, যেহেতু কোশ্চেনটা চলে আসছে, দেন আমরা হচ্ছে রুটিনে যাব। অনলাইনে পরীক্ষা আমি যখন দিতে যাব, তখন আমার মনের মধ্যে অনেকগুলো কোশ্চেন আসে। প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি। সেকেন্ড কোশ্চেন আসে যে আমার যদি হচ্ছে ওয়াইফাই বা ইন্টারনেট চলে যায়, তাহলে আমি কি করব? আসে কিনা বলেন? হ্যাঁ, ইয়েস। অবশ্যই আসে। হ্যাঁ। সো এগুলো সবগুলোরই ব্যবস্থা আছে। প্রথমত হচ্ছে আপনি ল্যাপটপ ইউজ করবেন ডেফিনেটলি। সো এই ল্যাপটপ ইউজ করবেন। আপনার যদি কোনো কারণে হচ্ছে ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার 2 ঘন্টা, তো সব ল্যাপটপই 2 ঘন্টার কি আছে, ব্যাকআপ আছে, আর বেশি আছে। সো ওইটা কোনো প্রবলেম না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্টারনেট যদি চলে যায়, সো ইন্টারনেট চলে গেলেও আপনার হচ্ছে আমরা ব্যাকআপ ইন্টারনেটের ব্যবস্থা আমরা করতে বলি আগে থেকেই। সেটার ব্যাপারে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরেন জিপি, রবি, বাংলা লিংক, বিশেষ করে জিপি এন্ড রবির, এদের কিছু হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস আছে। যে একটা বাসায় একটা রাউটার থাকে, ওখানে ওটার ভিতরে একটা সিম থাকে, এবং আপনি ওখানে আপনি ইন্টারনেট কিনে রাখলে দেখা যাবে যে হচ্ছে আপনার ওইটা সবচেয়ে সেফ। কেন সেফ? বিকজ আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কখনো স্পিড বাড়ে, কখনো কমে, বাট ওগুলাতে কখনো স্পিড আপনার হচ্ছে একটা কনস্ট্যান্ট স্পিডই থাকে, যে লাইক দ্যাট আমাদের মোবাইল ইন্টারনেটের মতো। আচ্ছা, এখন বলতে পারেন যদি ওইটা যদি হচ্ছে কারেন্ট চলে যায়, তাহলে তো ওই রাউটারের পাওয়ারও চলে যাবে। উত্তর হচ্ছে যে এটারও সলিউশন আছে। সেটা হচ্ছে ওদের এরকম কিছু ডিভাইস আছে, যে ডিভাইসে আপনার 3 থেকে 4 ঘন্টা কারেন্ট চলে গেলেও আপনার ব্যাকআপ দিবে। মানে হচ্ছে ওটার ভিতরে কি আছে, আলাদা একটা ব্যাকআপ দেয়া আছে। সো আপনার পরীক্ষা দিতে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এবং এটা আপনি বাসায় বসেই পরীক্ষা দিবেন। আপনি বাইরে কোথাও যদি পরীক্ষা দেন এবং এটা যদি তারা বুঝতে পারে, তাহলে সেই ক্ষেত্রে একটু ঝামেলা করবে। এবং আমাদের দেশে এই সিস্টেম কোথাও নাই। ঠিক আছে? না, বাসায় পরীক্ষা দিতে গেলে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়। তো সেই ইয়েস। এনভায়রনমেন্টটা তো কিভাবে করব, কেমনে এনভায়রনমেন্ট হবে এটা আমি সমস্ত আমাদের তো কিছু আমি বলা হয়। আপনাকে গাইড করব। এটা নিয়ে একদমই অরির হওয়ার কিছু নাই। আমি একটু বলে নেই এখানে, জাস্ট একটু করে বলি। সেটা হচ্ছে যে আপনি আপনার বেডরুমেই পরীক্ষা দিবেন। শুধু আপনার বেডরুম থেকে বই জাতীয়, মানে পেপার, মানে কাগজ জাতীয় যে সব অবজেক্টগুলো আছে, এগুলো আপনি আপনার রুমে রাখবেন না। আপনার রুমে বেড, ফার্নিচার যেটা যেভাবে আছে সেটা ওইভাবেই থাকবে, শুধু হচ্ছে কোনো কাগজ জাতীয় কিছু রাখবেন না। ঠিক আছে? আর আপনার একটা ল্যাপটপ থাকবে, এবং ধরেন হচ্ছে আপনি পরীক্ষা দেওয়ার সময় আপনার হচ্ছে একটা, আপনার টেবিলে 1 গ্লাস পানি রাখতে পারবেন, 2টা পেজ রাখতে পারবেন, পেন অ্যান্ড পেন্সিল রাখতে পারবেন। এগুলো আমি সবগুলোই আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিব। সবাই এইভাবে পরীক্ষা দিচ্ছে, কারোর প্রবলেম হচ্ছে না, সো আপনাদের প্রবলেম হবে না, টেনশন করার কিছু নাই। আর তারা হচ্ছে সার্ভেলেন্স করবে আপনার ল্যাপটপের ক্যামেরা দিয়েই তারা দেখবে, এবং আপনার সাথে কন্টিনিউয়াসলি একজন হচ্ছে সুপারভাইজার কানেক্টেড থাকবে। সো উনি আপনাকে দেখতে পারবে, বাট আপনি ওনার ভয়েসটা শুনতে পারবেন। সো ওনার সাথে আপনি হচ্ছে প্রবলেম হলে কথা টথা বলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? আর কোনো ধরনের ইস্যুস যদি হয়, তাহলে তো আমি আছি, এটা সলভ করা যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক আছে? বাট এটা এখন বললে আপনার কাছে সব ইনফরমেশন একসাথে মাথার মধ্যে ঘুরপাক খাবে। ঠিক আছে? বাট এটা আপনি আপনার বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন, সবাই দিচ্ছে, আপনিও দিতে পারবেন। আর
রুমের যে এনভায়রনমেন্ট, রুমের এনভায়রনমেন্টের মধ্যে যে বললাম যে আমার রুমে কোনো বই থাকবে না, কোনো কাগজ জাতীয় কিছু থাকবে না, আর আমার যত ফার্নিচার যেইভাবে যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে, এবং আমি একটা টেবিলে বসে পরীক্ষা দিব। এবং আমার যখন আমি পরীক্ষা দিব তখন আমার রুমের যে কার্টেন পর্দাগুলো আছে জানালার, এটা একটু টেনে দিব, বন্ধ করে রাখবো, বাস। এবং একটু ট্রাই করব যেন হচ্ছে আমার বাসায় ওই সময়টাতে একটু সাউন্ড যেন না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে চিন্তা করে যে হচ্ছে প্রথমত হচ্ছে আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে, আমার আশেপাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, সাউন্ড হচ্ছে একটু ঝামেলা। সো আপনি চাইলে বিভিন্ন হোটেল আছে, হোটেলগুলো আছে একটু ভালো হোটেলগুলোতে, ওদের সাথে একটু কথা বলে নিলেই আপনি হচ্ছে ওখানে গিয়েও পরীক্ষা দিতে পারবেন স্মুথলি। আমার অনেক ক্যান্ডিডেট তাও তাও করছে। সো অনেক অপশন আছে, অনেক অপশন আছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাকে কমপ্লিটলি থ্রু আউট দ্য পরীক্ষা আমি আপনাকে গাইড করবো, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? জি জি, ভাইয়া। ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আসেন হচ্ছে আমরা দেখি আমাদের যে হচ্ছে টপিকসগুলো, আমরা ইনশাল্লাহ হচ্ছে নেক্সট রবিবার দিন থেকে আমরা টপিকস ওয়াইজ শুরু করবো। আমরা কার্ডিওলজি দিয়ে স্টার্ট করব, অ্যান্ড কার্ডিওলজি থেকে ধরে এভাবেই হচ্ছে আপনার ক্লাসটা চলে থাকবে। এবং আমরা মোটামুটি মোস্ট প্রবাবলি আমাদের হচ্ছে সিট বুকিংটা হবে এই ডেটগুলাতে, 7-10 তারিখ এরকম এই সময়টাতে হচ্ছে আপনার আমাদের সিট বুকিং হওয়ার চান্সেস আছে। সো এরপরে আমাদের অ্যাকচুয়ালি 2টা বা 1টা ক্লাস বাকি থাকতেও পারে, অথবা 2-3টা ক্লাস বাকি থাকতে পারে। আমরা লাস্টের দিকে যে টপিকসগুলো দেখতেছি, লাইক পেলেটিভ মেডিসিন, লাইক ইথিক্স অ্যান্ড সেফগার্ডিং, অ্যাডোলেসেন্ট মেডিসিন, এগুলো আমরা হচ্ছে, এগুলো খুবই আমি বলবো যে ছোট টপিকস, এবং এগুলো আপনি খুব দ্রুতই শেষ করে ফেলতে পারবেন, এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নাই, ঠিক আছে? আর এই আমাদের হচ্ছে প্রত্যেক রবিবার এবং বুধবার দিন পরীক্ষা এই ক্লাস হবে। তো আমরা পরীক্ষা কিভাবে দিব সেটা একটু আপনাকে বলি। ধরেন আমাদের হচ্ছে 17 তারিখ এবং 20 তারিখ, সানডে অ্যান্ড ওয়েডনেসডে আমরা কার্ডিওলজি এইটা পড়লাম। তো কার্ডিওলজি যখন আমরা পড়বো তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের টার্গেট থাকবে যে আমরা যখন কার্ডিওলজি অর যে কোনো একটা নতুন টপিক যখন আমরা শুরু করব, তখন এই টপিকসের প্রথম শুরু করব আমরা ফপ পার্টের বই থেকে। সো ফপ পার্টের বই কোনটা বলেন? ইলাস্ট্রেটেড। ইলুস্ট্রেটেড। আমরা এটা সংক্ষেপে বলি আইটিপি, ইলুস্ট্রেটেড টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স। আমরা এটা থেকে স্টার্ট করব। দেন কার্ডিওলজি যখন আমার হচ্ছে ইলুস্ট্রেটেড টেক্সট বুক থেকে শেষ, দেখেন দেন আমরা হচ্ছে টাস পার্টের যে বইটা আছে, দ্যাট ইজ সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, এটা আমরা সংক্ষেপে বলি এসওপি। এই এসওপি থেকে আমরা কার্ডিওলজিটা পড়ে ফেলবো। সো আমাদের এই 2টা ক্লাসে যখন হচ্ছে এই টপিকসগুলো শেষ হয়ে যাবে, দেন নেক্সট দেখেন 24 তারিখ, নেক্সট আমাদের আরেকটা কি আছে ক্লাস আছে 24 তারিখ। তো 24 তারিখ আপনার দুপুর 3টার সময় আপনি এই কার্ডিওলজি পরীক্ষার এক্সাম লিংক আপনার গ্রুপে পেয়ে যাবেন, ঠিক আছে? 24 তারিখ বিকেল 3টার সময় আপনার হচ্ছে গ্রুপে কি পেয়ে যাবেন, এর আগেও পেতে পারেন, বাট 3টার সময় আমি দেই, 3টার সময় হচ্ছে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন। ওই দিন আমাদের ক্লাস আছে। সো এই যে আমার 24 তারিখ বিকেল 3টা থেকে আপনি এরপরের দিন 25 তারিখ রাত 12টা পর্যন্ত আপনি এই পরীক্ষা দেওয়ার টাইম পাবেন। এগেন কার্ডিওলজি পরীক্ষার লিংক আমরা 24 তারিখ ধরেন হচ্ছে দুপুর 3টায় আপনার গ্রুপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনি যখন জয়েন করার সময় যেরকম ফর্ম ফিল আপ করছিলেন ওরকমই এরকম একটা ফর্ম পাবেন, ওই ফর্মে হচ্ছে আপনি পরীক্ষা দিবেন। দেন এই পরীক্ষা দেওয়ার টাইম লিমিট হচ্ছে আপনার 24 তারিখ 3টা বিকাল 3টা থেকে 25 তারিখ, মানে এর পরের দিন রাত 12টা পর্যন্ত, মানে একটা হিউজ টাইম আছে আপনার হাতে। সেই টাইমের মধ্যে আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যখন আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর যখন ফাইনালি সাবমিট করবেন সবগুলো কোশ্চেন আনসার করে সাবমিট করলে আপনি হচ্ছে, সে ফর এক্সাম্পল আমাদের 20টা কোশ্চেন ধরেন আছে, তো 20-এ আপনি কত পাইছেন? 15 পাইছেন। তো এরকম শো করবে 15 মানে 20-এর মধ্যে কত পাইছেন, কোনগুলা ভুল হয়েছে কোনগুলা কারেক্ট হয়েছে, এগুলো শো করবে। এবং যেগুলো একটু ট্রিকি কোশ্চেন সেগুলোর এক্সপ্লেনেশন অ্যাড করা থাকে ওই কোশ্চেনের নিচে, সো আপনি হচ্ছে দেখতে পারবেন। বাট এগেন আমাদের বড় টপিকস লাইক কার্ডিওলজি, এটা অনেক সময় হচ্ছে 2টা ক্লাস এর জায়গায় 3টা ক্লাসও লাগতে পারে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। সো আমরা এটা একটু অ্যাকসেপ্ট করে নিব, ক্লাস বেশি লাগলে এটা আপনার জন্যই ভালো, কারণ ক্লাস আমি এই 2টা ক্লাসের মধ্যেই যদি শেষ করে দিতে চাই আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট আমি অ্যাকচুয়ালি ওটা চাই না, আমি চাই যে হচ্ছে জিনিসটা একদম কমপ্লিট থাকুক, বিকজ কার্ডিওলজি এটা থেকে আমার ধরেন ফপ পার্ট টাস পার্টে অ্যাটলিস্ট 7-8টা করে কোশ্চেন আসবে। সো এখানে যদি আমার একটু কমতি থাকে প্রিপারেশনের, বোঝার কমতি থাকে, ওর
মানে হচ্ছে এই পরীক্ষার জন্য যতটুকু লাগে ওটা যদি আমার একটু কমতি থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি একটা হিউজ নাম্বার অফ মার্ক মিস করতেছি। সো এটা একটা সমস্যা। সো ক্লাস কম বেশি লাগতে পারে। সো অলওয়েজ একটা ক্লাস, একটা টপিক শেষ হওয়ার এর পরেই হচ্ছে আপনার পরীক্ষা হয়। ঠিক আছে? এবং আমি এটা অলওয়েজ গ্রুপে বলে দিব কবে পরীক্ষা, কোন পরীক্ষা কবে হবে। কেউ যদি ওই টাইমের মধ্যে পরীক্ষা দিতে না পারে তাহলে কি পরে দিতে পারবে না? সেই ক্ষেত্রে পরে দিতে পারবে, লাস্টে, একদম লাস্টে দিতে পারবে, বাট এই টাইমের মধ্যে পরীক্ষা দেওয়া উচিত। কথা বুঝতে পারছেন? এটা কি পরীক্ষা দেওয়া উচিত, আদারওয়াইজ আপনার প্রিপারেশন হবে না। এখন ধরেন আমি এই লিঙ্কটা যদি ধরেন আমি 24 তারিখ দিলাম, দেওয়ার পরে বললাম যে আপনার যখন ইচ্ছা তখন পরীক্ষা দিয়েন, আপনি আমারে বলেন তাহলে আপনার প্রিপারেশন কমপ্লিট হবে? বলেন। না ভাইয়া। হবে না। সো দ্যাট মিনস আমার একটু একটু জায়গায় স্ট্রিক্ট থাকতে হবে, বাট আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। লাস্ট হইলেও আপনি একদম কোর্সের শেষ হইলেও আপনি পরীক্ষা দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আমি এই জায়গায় একটু স্ট্রিক্ট যে আপনি একটু টাইমলি পরীক্ষা না দিলে ভাই আপনার প্রিপারেশন কমপ্লিট হবে না। ঠিক আছে? আপনি যদি খুব অ্যাক্টিভলি ক্লাসটা করেন, হ্যাঁ, এবং হচ্ছে আপনি একটু নিজে পড়েন, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পাশ করা বা পরীক্ষা দেওয়াটা আপনার কোনো ব্যাপার না। এবং পরীক্ষা না দিয়ে থাকবেন না, পরীক্ষা না দিলে আপনি বুঝবেন না আসলে কোশ্চেনের প্যাটার্ন কিরকম। হ্যাঁ, এটা বুঝবেন না, বা আপনার পড়া আসলে কেমন হয়েছে, বা এটাতে আরো একটু ভালো করে পড়া উচিত কিনা, সেটা আপনি পরীক্ষা না দিলে বুঝবেন না। আমি এনকারেজ করবো পরীক্ষা দিন। আর পরীক্ষায় মার্ক যে যত কম পাবেন আমি তত বেশি খুশি হব, কারণ যে মার্ক কম পায় তার অ্যাকচুয়ালি হচ্ছে পরবর্তী টপিকস ভালো ভালো করে পড়ার একটা উৎসাহ পায়। কথা বুঝতে পারছেন? সো কম মার্ক পেলে কোনো প্রবলেম নেই। ওকে, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন নাই? হুম, বলেন। ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে ভাইয়া? হ্যাঁ, এগুলো যেই লাইভ পাবো ক্লাস, কোথায়? হ্যাঁ লাইভ ক্লাসগুলো যেগুলা আপনার হচ্ছে হবে ওগুলো সবগুলাই রেকর্ডেড থাকবে। তো আপনি জয়েন করার পরেই তো মনে হয় আমি আপনাকে অ্যাড করে দিছি গ্রুপে। ঠিক আছে? ওখানে আপনি পেয়ে যাবেন। আচ্ছা শুনুন, আমাদের যে টেক্সট বুক অফ পেডিয়াট্রিক্স নেলসন, ওটা তাহলে আমাদের আর পড়তে হচ্ছে না এখন? না, নেলসন টেক্সট বুক। না, কারণ আচ্ছা, এটা একটা। আর আমাদের বাংলাদেশে যে সমস্ত গাইডলাইন গুলো আছে, ন্যাশনাল গাইডলাইন গুলো আছে, বাংলাদেশের ন্যাশনাল গাইডলাইন। না, এটা একদমই ভ্যালিড না এখানে। ও আচ্ছা, আমাদের টোটালি ঠিক আছে, ঠিক গাইডলাইন আছে। পড়তে হবে ওদেরটা। হ্যাঁ। আর ইয়েস, আচ্ছা, নেলসনের যে প্যাথোজেনেসিস আছে, এখানের প্যাথোজেনেসিস তো আর ডিফারেন্ট না, বাট আমাদের এই জায়গায় দুইটা জিনিস একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ইনভেস্টিগেশন এন্ড ট্রিটমেন্ট। বাট নেলসনের যেই প্যাথোজেনেসিস আছে সেম, এখানে তার প্যাথোজেনেসিস তো আর কেউ চেঞ্জ করতে পারবে না। বাট ট্রিটমেন্ট এন্ড ইনভেস্টিগেশনটা কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট, বাট মোর মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিমিলার। বাট কিছু ক্ষেত্রে ডিফারেন্ট, বিকজ তাদের দেশে অর্গানিজম একটা কমন, আমাদের দেশে একটু একটা কমন। সো এর একটা ব্যাপার আছে, তারা একটা অ্যান্টিবায়োটিক প্রেফার করে, আমরা একটা অ্যান্টিবায়োটিক প্রেফার করি। সো এটা একটা ডিফারেন্ট ইস্যু আছে। বাট গাইডলাইন অলওয়েজ ফলো করতে হবে তাদেরটা, তারা যেটা বলছে সেটাই। মানে তারা যদি বলে যে ব্লাড ট্রান্সফিউশন করার জন্য হিমোগ্লোবিন লেভেল এটা, দ্যাট মিনস এটাই। ঠিক আছে? সো আমরা যখন এই পরীক্ষাটা দিব, এটা খুবই একটা খুব মানে আমি বলবো যে ভাইটাল কোশ্চেন এটা, যে এই পরীক্ষা দেওয়ার জন্য আমরা যা পড়বো এর বাইরে কিছু চিন্তা করবো না, আদারওয়াইজ কোশ্চেন আনসার করা যাবে না। সে ফর এক্সাম্পল যে আমি যদি বলি যে হচ্ছে ধরেন একটা পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন আছে, অ্যাবডোমিনাল ডিসটেনশন আছে, তাহলে আমি এখানে কি কি জিনিস চিন্তা করতে পারি? আমি এখানে চিন্তা করতে পারি কনস্টিপেশন, এখানে চিন্তা করতে পারি সিলিয়াক ডিজিজ, আমি চিন্তা করি আইবিডি। এর বাইরে খুব বেশি চিন্তা করার সুযোগ নাই এই পরীক্ষার জন্য। বাট ইন জেনারেল যদি আপনি বলেন তাহলে হ্যাঁ, অনেক ডিগ্রি থাকতে পারে, মেডিকেল কজ, সার্জিক্যাল কজ, হ্যাঁ, গাইনোকোলজিক্যাল কজ থাকতে পারে, অনেক কজ থাকতে পারে। বাট এখানে কিছু জিনিস ফিক্সড আছে, মানে আমরা যা টপিকস পড়বো এর মধ্যেই অলওয়েজ চিন্তা করব থিওরি পরীক্ষার জন্য। ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই আশা করি। তাহলে আমরা এখানে স্টপ করতে পারি। ইনশাল্লাহ আমরা হচ্ছে নেক্সট সানডে থেকে আমরা রেগুলারলি স্টার্ট করব। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ক্লাসটা জি, কতদিন রেকর্ডেড থাকবে, মানে ফেব্রুয়ারির মধ্যে যদি শেষ করতে না পারি যে? মানে আপনার প্রিপারেশন ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে না পারলে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, ধরেন হচ্ছে হইতে পারে, আমাদের তো আসলে বলা যায় না যে আমাদের নেক্সট 6 মান্থস আসলে আমাদের জীবনে কিরকম চলবে। ইয়েস, যদি না করতে পারেন, যদি পরীক্ষা না দিতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার সাথে আছি। মানে আপনার আমি হচ্ছে নেক্সট, মানে আপনি পাশ করার আগ পর্যন্ত আমি আপনারা পড়াবো উইদাউট এনি ফার্দার ফি, উইদাউট এনি ফার্দার পেমেন্ট আমি আপনাকে পড়াবো। বাট আমি আপনাকে হচ্ছে এনকারেজ করব পরীক্ষাটা দিয়ে দেওয়ার জন্য, রেগুলার থাকার জন্য। কারণ কি? কারণ আপনি যখন ধরেন আমি বলি আপনাকে যেটা হয় আর কি, মানে আমি তো পড়াচ্ছি, আপনাদের গ্রুপেও দেখেন হচ্ছে যে এত মানুষের মধ্যে ম্যাক্সিমাম মোর দেন 50-60% হচ্ছে আপনার কি বলে আমার এর আগের ব্যাচের, আরো 2-3 ব্যাচের আগের ব্যাচের তারা।
পরীক্ষা দিচ্ছে না, বাট আমি তো ছাড়ি নাই, আমি ছাড়তেছি না। আমি কেউ বলতেছো না যে ভাই আমার হচ্ছে আপনার তো ব্যাচ শুরু হবে, আমার অ্যাড করেন, আমার কেউ বলতেছো না, আমি নিজে থেকে অ্যাড করতেছি। ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে যেটা, যে রেগুলার ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে দেওয়া উচিত। কেন দেওয়া উচিত আমি আপনাকে একটু এই জায়গায় একটু করে বলি। সেটা হচ্ছে ধরেন আপনার এখন আমরা কার্ডিওলজি স্টার্ট করলাম, আপনি এই কার্ডিওলজি এখন করলেন, ফেব্রুয়ারিতে পরীক্ষা দেন নাই। আমি এরপরে ধরেন হচ্ছে এরপরের বেচগুলোতে যখন কার্ডিওলজি পড়াবো, তখন কি আপনি ক্লাস করবেন? যে কোশ্চেন করছেন ওনাকে বলতেছি, করবেন? কথা বলেন। করবেন না। কেন করবেন না জানেন? কারণ আপনার মনে হবে কি যে এই ক্লাসটা আমি করছি। বুঝতে পারছেন? এবং আপনি কিন্তু ক্লাসও করতেছেন না, আবার নিজে পড়তেছেনও না। তার মানে হচ্ছে আপনার প্রিপারেশন আরো খারাপ হইতে থাকবে। বাট টেনশন নাই, এগুলো নিয়ে টেনশন করেন না, আমি আছি। আপনার পরীক্ষা পাশ করার পর্যন্ত আমি আছি, আমি আপনাকে হচ্ছে পড়াবো। ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, যদি পরীক্ষা বাই এনি চান্স আপনি না দিতে পারেন, বাট আমি এনকারেজ করবো পরীক্ষা দেওয়ার জন্য। ওকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো পার্ট ওয়ান, যে পরীক্ষাটা এটা কি আপনার ডিউরেশন কয় মাস পর পর দেওয়া যায়, নাকি যে কোনো সময়, মানে টাইম ইয়ারলি কতবার দেওয়া যায়? ওই যে আমি প্রথমেই বলছিলাম, আমি আবার একটু দেখাই, এটা দেখেন। আমাদের টাইম শিডিউলটা হচ্ছে পার্ট ওয়ানের জন্য, আমাদের 3টা সেশন, পার্ট টুর জন্য আমাদের 3টা সেশন আছে। সো আমাদের পার্ট ওয়ানের জন্য সেশন আছে হচ্ছে ফেব্রুয়ারি, জুন এন্ড অক্টোবর। ঠিক আছে? এই সেশনগুলোতে আমরা সরি এই সেশনগুলোতে আমরা পরীক্ষা দিতে পারি। ঠিক আছে? আমরা ইয়ে করে বলতে আর আমরা রেকর্ডের এটা কোথায় পাবো, আপনাদের রেকর্ডের? আপনাকে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা। ওকে, ওখানে আপনি হচ্ছে ফোল্ডার ওয়াইজ পাবেন। সো ফেব্রুয়ারি, জুন এন্ড অক্টোবর পার্ট ওয়ান, আর 1 মাস আগে করেই হচ্ছে আপনার দ্যাট ইজ পার্ট টু, জানুয়ারি, মে এন্ড সেপ্টেম্বর। ওকে? আচ্ছা ভাইয়া, একটা জিনিস, ওই আপনার হচ্ছে কি ফার্স্ট টেস্ট যেটা আছে ওইটা কি আমরা হচ্ছে কি বাইরে পাবো, নাকি হচ্ছে কি কোনো মানে পাস টেস্টের কোনো দরকার নেই, কোনো কিছুর হ্যাঁ, দরকার নেই। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমি জানি না কে ছড়াইছে। প্রথমত হচ্ছে যে আপনার এখানে যে রিকল আছে, আমি আপনাকে একটু বলি। দেখেন, টাস পার্টের জন্য 10 বছরের রিকল, তার মানে 10 বছরে কয়টা সেশনে পরীক্ষা হয়েছে বলেন? বলেন, 10 বছরে কয়টা সেশনে পরীক্ষা হয়েছে? 30টা 20টা। সেশন পরীক্ষা। 30টা সেশনে যদি আপনি নিয়ার অ্যাবাউট 100 করে কোশ্চেন ধরেন, তাহলে সেক্ষেত্রে এই জায়গায় 3000 কোশ্চেন টাস পার্টে। ফব পার্ট গত 10 বছরের কথা যদি বলেন, তাহলে গত 10 বছরে 30টা সেশনে পরীক্ষা হয়েছে, ওখানে 3000 কোশ্চেন। তাহলে আপনি টাস পার্টে 3000 কোশ্চেন, ফব পার্টে 3000 কোশ্চেন, স্যাম্পল পেপারে আরো 600 কোশ্চেন। তাহলে এখানে প্রায় 6500 কোশ্চেন। এগুলো আপনি না রেখে আপনি অন্য কিছু কেন ধরবেন? আমার কথা বলেন। এখন যদি বলেন যে ভাই আমার এগুলো শেষ, তাহলে ঠিক আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। সো রিকল, স্যাম্পল পেপার সবার আগে, এন্ড থিওরি বই যেগুলো আছে এগুলো সবার আগে। এখন আপনাদের ধরেন হচ্ছে কেউ যখন ধরেন আপনার বড় ভাই কেউ বা সিনিয়র কেউ বা কেউই হোক পাশ করে ফেলছে, দেখেন, পাশ করে ফেললে কি জানেন এই সব কিছু ইজি হয়ে যায়? এটা বিলিভ করেন? পাশ করে ফেললে সবকিছু যে ইজি হয়ে যায়, এটা কি বিলিভ করেন কিনা? অবশ্যই believe করি। হ্যাঁ, জি পাশ ভাইয়া। করে ফেলে তখন তো মানে আমরা বলি কি আসলে যে কনফিডেন্স গ্রো করে, তো কনফিডেন্স গ্রো করার কারণে অনেকটা মনে হয় যেন ইজি ইয়েস, হয়ে যায়। ইয়েস, তার মানে হ্যাঁ। এভরিথিং ইজ হার্ড বিফোর ইট ইজ ইজি। মানে হচ্ছে আপনি পাশ করার আগ পর্যন্ত সবকিছুই কঠিন, পাশ করলে এটা ইজি। এখন যখন আপনি কারো জিজ্ঞেস করবেন আমার কি পড়তে হবে, এখন সে হয়তো ধরেন হচ্ছে কোনো রকম এই রিকল টিকল পড়ে দেন হচ্ছে আপনার পাশ করে ফেলছে। এখন আপনার সেম ভাবে গাইড করতেছে যে জাস্ট রিকল গুলো পড়ো, পড়ে পাশ করে ফেলবা। আমার কথা হচ্ছে ভাই এটা খুবই কস্টলি পরীক্ষা, আপনি এই রিস্ক নিবেনই না। কারণ ইয়েস, রিকল থেকে কোশ্চেন আসে, কিন্তু কোশ্চেন দিবে একটু ঘুরায়। আমি কিরকম ঘুরায় কোশ্চেন দেয় আমি আপনাকে বলি। ধরেন ধরেন আমি যদি আপনার একটা কোশ্চেন করি, আই হোপ যে এটা আপনি পারবেন। ধরেন একটা পেশেন্টের হচ্ছে বিলাস ভমিটিং আছে, এবং এই পেশেন্টটা আমি বলতেছি যে বিলাস ভমিটিং এবং সে ফর এক্সাম্পল অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, এবং ডাউন সিনড্রোমের পেশেন্ট। কথা বুঝতে পারছেন? সো কি হইতে পারে এটার হচ্ছে আপনার প্রবাবল হচ্ছে ডায়াগনোসিস কি হইতে পারে? ডাউন সিনড্রোমের পেশেন্ট একটা নিউনেট বাচ্চা, সে ফর এক্সাম্পল আমি আপনাকে যদি বলি, আমি যদি একটু বলি, ধরেন এভাবে যদি আমি বলি, এটা ডাউন সিনড্রোমের বেবি, সে ফর এক্সাম্পল তার আজকে 3 ডে, এবং আজকে থেকেই তার বিলাস ভমিটিং হচ্ছে, এবং তার অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। এইটুকু আপনার কোশ্চেনে দেয়া আছে। সো হোয়াট উইল বি ইউর আনসার? কি হবে আপনার আনসার? ডিউডেনাল অ্যাট্রেসিয়া।
দুই, হার্শপ্রাং ডিজিজ। Duodenal atresia usually present at birth, but after 3 days, it is Yes, present is very yes, uncommon. এক্স্যাক্টলি। ইয়েস, ইয়েস, ডেফিনেটলি জিআইটি, যদি আপনি ডাউন সিনড্রোমের কথা বলেন, ডেফিনেটলি জিআইটি ম্যানিফেস্টেশনের মধ্যে ডিউরেনাল অ্যাট্রেসিয়া মোস্ট কমন, ডেফিনেটলি। বাট আপনি রিকলে পড়ে গেছেন এটা, কিন্তু কোশ্চেন আসছে এরকম: ডাউন সিনড্রোমের পেশেন্ট, আজকে 3 দিন বয়স, বিলাস ভমিটিং নিয়ে প্রেজেন্ট করছে, সাথে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে। সো মনে রাখবো, উইদিন 24 আওয়ার্সে যদি হচ্ছে বিলাস ভমিটিং নিয়ে প্রেজেন্ট করে, ডেফিনেটলি এটা আপনার হচ্ছে ডিউরেনাল অ্যাট্রেসিয়া আপনি বলতে পারেন। বাট 24 আওয়ার্সের পর বিলাস ভমিটিং আছে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, সো আমি জানি ডাউন সিনড্রোমে ডিউরেনাল অ্যাট্রেসিয়া মোস্ট কমন, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কি ডিউরেনাল অ্যাট্রেসিয়া আনসার হবে? না, এটা হবে না। হবে না, তাহলে হার্শপ্রাং ডিজিজ। তো এইটুকু হচ্ছে আপনার কি থাকে, একটু একটু কি থাকে, একটু আপনার প্যাচ থাকে। সো এটা আপনার অ্যাকচুয়ালি খুব টাফ কিছু না। সেটা যদি আপনি থিওরিটা পড়েন, রিকলটা ভালো করে বুঝে বুঝে পড়েন, আমি বলি যে হচ্ছে এখানে পাশ করা কোনো ব্যাপার না। কথা বুঝতে পারছেন? মানে এটা একদমই ব্যাপার না। ইভেন আমাদের হচ্ছে এবারে যারা পাশ করছে, জুন ক্যান্ডিডেট যারা আছেন, এরাও খুব হাই 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 মার্ক পাইছেন। অলমোস্ট কেউ কেউ মেবি, যদিও এভাবে জানা যায় না, বাট আমার কাছে মনে হয় যে তাদের হচ্ছে মার্ক অলমোস্ট ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্ক। কেউ একজন টাস পার্টে 93% পর্যন্ত মার্ক পাইছে। সো এটা কোনো ইস্যুস না। বাট আমার মনে হয় যে প্রপার ইনফরমেশনটা জানা দরকার। সেটা হচ্ছে নট অনলি রিকলস অনলি, ইয়েস রিকল বেসডই কোশ্চেন আসে, বাট কোশ্চেনটা একটু ঘুরায় দেয়। সো দ্যাটস ওয়াই আপনার থিওরি অ্যান্ড গাইডলাইন মোর 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 ফোকাস করতে হবে। আর এখানে আমি আপনাদের বললাম নিয়ার অ্যাবাউট এতগুলা কোশ্চেন আছে, ওগুলা রেখে অন্য কিছু সলভ করার কোনো মানে নাই। অনেকে এটা সলভ করতে বলে, বাট আমি বলবো এটা টোটালি আপনি পুরো টাকাটা হচ্ছে জলে ফেলবেন। ঠিক আছে, যাই হোক। ওকে, সো অনেকক্ষণ কথা বললাম, আশা করি হচ্ছে অনেক কিছুই ক্লিয়ার করার ট্রাই করছি, আমি ট্রাই করছি। আর হচ্ছে আমরা ইনশাল্লাহ হচ্ছে স্টার্ট করি ফ্রম নেক্সট সানডে। এবং আমরা একটু প্রথম প্রথম সবাই একটু খুব ইয়ে থাকে, মানে কি বলবো এটার, যে উম, উৎসাহ থাকে। বাট একটা সময় কিছুদিন গেলে দেখা যায় যে অনেক কি হচ্ছে আর ক্লাস করতেছে না। এরকম করেন না, বিকজ আমি বলবো যে প্রিপারেশন যখন নিয়ত করছেন নিবেন, আপনি একটু ট্রাই করেন, বাকিটা উপরওয়ালা আপনারা হেল্প করবে। ডেফিনেটলি আমি আমার যতটুকু সম্ভব আমি আপনার জন্য কতটুকু করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ হচ্ছে রবিবার দিন ঠিক সন্ধ্যা 7:30টায়। 7:30 মিনস 7:30। আর আহ, যেটা লাস্টে কথা সেটা হচ্ছে যে আপনি এমআরসিপিসিএইচ যে এক্সাম অ্যাকাউন্টটা, এটা কাইন্ডলি ওপেন করে ফেলবেন। এটা পরে করবো, এই জন্য রেখে দিয়েন না। আমার এই কথাটার গুরুত্ব দিয়েন, আদারওয়াইজ কিন্তু পরে বিপদে পড়বেন, তখন আমারে বললেও লাভ হবে না, কারণ আমি কিছু করতে পারবো না ওরা যতক্ষণ না পর্যন্ত আপনার অ্যাপ্রুভ করে। বিকজ সিট বুকিং এর আগে ওদের খুব ইয়ে থাকে, আপনার হচ্ছে রাশ থাকে। সো তখন হচ্ছে এই এই অ্যাকাউন্ট ওপেন তারা করবে না। ইউজুয়ালি টাইম লাগে বলে 10 দিন, কিন্তু আপনি এখন করেন দেখবেন 2 দিন হয়ে যাবে, বাট তখন করেন 15 দিনও হবে না। সো প্লিজ এটা আগে করতে হবে। আর আরেকটা জিনিস, যেহেতু আমরা আছি সবাই, আমরা একটু বলে নেই এখানে, একটু আমি বলি, জাস্ট একটা মিনিট। সেটা হচ্ছে যে আপনি ল্যাপটপ অ্যাকচুয়ালি হচ্ছে কি টাইপের ল্যাপটপ আপনি অ্যাকচুয়ালি কিনতে চান। আমি আপনাকে জাস্ট মিনিমাম একটা হচ্ছে কনফিগারেশন দেখাইতে চাইতেছি। বাট আমি কোনো কোম্পানির হচ্ছে অ্যাকচুয়ালি প্রচার করতেছি না, বাট যেহেতু আপনার আমার একটু ইজিলি দেখাইতে হবে, সো দ্যাটস ওয়াই আমি আপনার একটু শো করতেছি যে অ্যাটলিস্ট হচ্ছে আমার এরকম যদি হচ্ছে থাকে কনফিগারেশনের, তাহলে সেই ক্ষেত্রে আমার জন্য ভালো। হ্যাঁ, সো এটা আপনি এটা একটু দেখতে পারেন, আপনি এরকম কনফিগারেশনের হচ্ছে ল্যাপটপ আপনি দেখতে পারেন। ঠিক আছে, অ্যাটলিস্ট আমি বলবো এটা অ্যাটলিস্ট, এটা মিনিমাম হচ্ছে কনফিগারেশন। সো ধরেন এখানে অনেকগুলো ল্যাপটপ আমরা দেখতেছি, এখান থেকে যদি একটু দেখাই। আমাদের ক্লাসের টাইমটা একটু চেঞ্জ করা যায় না? এই সময় তো আমরা অনেকে যারা খুব ব্যস্ত থাকি, বিশেষ করে জি প্র্যাকটিসে, আমরা তো এই ক্লাসটা আপনার লাইভ দেখাটা খুব ডিফিকাল্ট জি আমাদের জন্য। জি জি জি, এটা আসলে ট্রু, বাট আসলে হচ্ছে এটা চেঞ্জ করে আর সুইটেবল টাইম তো নাই। কারণ হচ্ছে ধরেন আমরা যদি বিকালেও স্টার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে মাঝখানে তো নামাজ থাকে, সো অনেকবার ব্রেক দেওয়া লাগে। সো এটা একটা সমস্যা, এটা একটু প্রবলেম আর কি। তো যেমন এটা রাত্রে আসলে যদি আপনি চেঞ্জ যদি করা যায় না। 9:30 না শুরু করে যদি হুম। 9:30 বা 10টার পর না, থেকে শুরু করা এটা যায়। সম্ভব না। তাইলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ভোরবেলা পর্যন্ত ক্লাস করতে হবে, বিকজ আমাদের ক্লাস ও 7:30টায় স্টার্ট হবে, এটা শেষ আচ্ছা হবে 12টা 12:30টায়। সো আমি যদি ও 10টায় ক্লাস আচ্ছা স্টার্ট আচ্ছা করি আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে অনেক লেট হয়ে যাবে। আচ্ছা, আমি হ্যাঁ হ্যাঁ। একটু দেখাচ্ছি। আহ এখানে কেন শো করতেছে না?
তো ইয়ে চলে আসতেছে, আমি জাস্ট দেখেন। ধরেন হচ্ছে আমি একটা ল্যাপটপের কথা যদি বলি, ল্যাপটপ এরকম একটা ল্যাপটপ আপনি নিতে পারেন মোটামুটি, এই যে এটা নিতে পারেন, এরকম মানে এরকম কনফিগারেশনের নিতে পারেন। ডিসপ্লে সাইজটা 15 ইঞ্চ হইলে ভালো, এটা রিকমেন্ডেড করে তারা অ্যাটলিস্ট 15 ইঞ্চ। সো আমি এই জন্যই 15 ইঞ্চটা দেখাইতেছি। অ্যাটলিস্ট এটা হচ্ছে আপনার লোয়েস্ট কনফিগারেশন, লোয়েস্ট বলতে অ্যাটলিস্ট মানে এটা দিয়ে আপনি স্মুথলি পরীক্ষা দিতে পারবেন। এরপরে অ্যাকর্ডিং টু বাজেট আপনি হচ্ছে এটা বাড়াইতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট অ্যাটলিস্ট হচ্ছে আপনার এরকম। এছাড়াও হচ্ছে আরো দেখা যেতে পারে এখান থেকে, আমি যদি এগুলা একটু এখান থেকে দেখাই। না, যেটা আপনি দিয়েছেন এটাই ভালো, কারণ অত দামে জি, নিয়ে কি করবে। না 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 না, মানে এটা মানে প্রসেসর তো দুই ধরনের থাকে, তো আমি একটা প্রসেসর দেখালাম। এছাড়াও আরো আছে, যেরকম হচ্ছে এই যে এটা আপনি নিতে পারেন, সিমিলার প্রাইস রেঞ্জের মধ্যে এটা নিতে পারেন। হ্যাঁ, এখানে 15 ইঞ্চ হচ্ছে আপনার ডিসপ্লে সাইজ, এটাও ইয়ে। সো এটা আমি বলবো যে বাজেটের মধ্যেই বলতেছি। অথবা এই যে আপনি ইন্টেল প্রসেসরের এটাও নিতে পারেন, Core i3 এটাও নিতে পারেন। আমি দামিটা দেখাচ্ছি না, এটা একদম যেটা স্ট্যান্ডার্ড, যেটা দিয়ে আমাদের স্মুথলি পরীক্ষা দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? বিকজ মোটামুটি আমার আপনি যেটা বলছেন যে মনিটর সাইজটা 15 ইঞ্চি হতে হবে। হ্যাঁ না, মনিটর মনিটর, 15 ইঞ্চ, এবং হচ্ছে প্রসেসরটা এরকম এর আগে যেটা দেখাইলাম ওইরকম, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝতে যদি পারছি। হয় তাহলে আপনার মোটামুটি চলে যাবে। সো আর এইটা একটু র্যামটা খেয়াল করবেন। র্যামটা 8 জিবি ওর মোট, র্যাম এইট হচ্ছে এইট জিবি জিবি ওর হ্যাঁ, মোট। 8 জিবি। 4 জিবি তো অ্যাকচুয়ালি হচ্ছে এখন অনেক স্লো, বাট না, এইট স্লো। জিবি এনাফ। 8 জিবি এনাফ। বাট বাকিটা মানে পার্সন টু পার্সন ভেরি করতে পারে, যে আপনি একটা ল্যাপটপ যখন কিনবেন বা একটা ডিভাইস যখন কিনবেন, ডেফিনেটলি আপনার টার্গেট থাকবে যেটা যেন নেক্সট আমার 5-6 ইয়ার্স অর 8 ইয়ার্স ওইটা আমার এটা সার্ভিস। কি ডেডিকেটেড রাখতে হবে, শুধু ডেডিকেটেড, এখানে শুধু আমি আর কোনো কিছু নো ইউজ নো নো করবো নো না? নো নো নো, ওইরকম কিছু নাই। আপনি আচ্ছা, এটা আপনি আপনার রেগুলার লাইফে ইউজ করবেন, বাট পরীক্ষার আগে কি করতে হবে না করতে হবে সেটা আমি আপনার কমপ্লিটলি গাইড করব, সেটা আপনার অন্য ব্যাপার, এটা আপনি চিন্তা করেন না। আপনার জাস্ট ভাইয়া এরকম আর একটা একটা কনফিগারেশন থাকলে হবে। জি, ভাইয়া আর একটা প্রশ্ন একটু ছিল, সেটা হচ্ছে এই যে 15 ইঞ্চ ল্যাপটপ এটা কি রেকমেন্ডেড? মানে থাকলে ভালো। আমি যেটা ইউজ করি এটা হচ্ছে 14 ইঞ্চ বা 13 ইঞ্চের মতো, তো এটা দিয়ে কি এক্সাম দিতে অসুবিধা 14 হবে ইঞ্চ, কিনা? 14 ইঞ্চ, 14 ইঞ্চ অ্যাকসেপ্টেবল, বাট 13 ইঞ্চ মেবি মনে হয় না যে অ্যাকচুয়ালি হচ্ছে ওরা রিকগনাইজ করবে। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি আমাকে নক করেন, আমি আপনাকে মেল আইডি দিব, ওদের মেল করবেন। যদি তারা বলে যে ইয়েস চলবে, তাহলে তো হবে, ওকে, প্রবলেম নাই, ঠিক আছে। বাট 14 ইঞ্চের নিচে হইলে এটা খুবই স্মল, বুঝতে পারছেন? আর আচ্ছা বিল্ট ইন বিল্ট ইন ক্যামেরার কোনো কনফিগারেশন আছে ল্যাপটপের, না না বিল্ট না, ইন ক্যামেরা? এখানে আমাদের সবগুলা ক্যামেরাই মোটামুটি এইচডি ক্যামেরা, সো দ্যাটস এনাফ, এর কিছু লাগবে না। ঠিক আছে, সব ক্যামেরাই এইচডি ক্যামেরা, এর এর আর কিছু লাগবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, এখানে জেনারেশনের ব্যাপারটা একটু যদি বলতেন আর কি, না, যেমন জেনারেশন কোনো ইয়ে করে না এখানে, প্রসেসর, র্যাম এবং হচ্ছে ডিসপ্লে সাইজ 14-15 ইঞ্চি। ওকে, ধরেন ভাইয়া Core i5 মানে 10 হুম, জেনারেশন ফাইন, বা 9 ফাইন, জেনারেশন, চলবে চলবে, এক্সেলেন্ট, এটা পারফেক্ট, কোনো প্রবলেম আর নেই। আর ভাইয়া ম্যাকবুক দিয়ে কি এক্সাম নো দেওয়া নো যায়? নো নো নো, ম্যাকবুক ইজ টোটালি নিষেধ পরীক্ষার জন্য। ওকে, মানে উইন্ডোজ দিয়ে দিতে হবে? ইয়েস, উইন্ডোজ দিয়ে দিতে হবে। ম্যাকবুক দিয়ে পরীক্ষা দিলেই বিপদে পড়তে হবে। সো ম্যাকবুক না, নো মিন্স নো, ম্যাকবুক না। ডেস্কটপ দিয়ে যদি আমার মানে আপনার কারেন্ট সাপ্লাই যদি আনইন্টারপ্রেট থাকে, তো ডেস্কটপ দিয়ে দেওয়া যায় পরীক্ষা? ইয়েস, ডেস্কটপ দিয়ে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ডেস্কটপে কি লাগবে, ডেস্কটপে আপনার হচ্ছে আলাদা একটা ওয়েবক্যাম লাগবে, আপনার হ্যাঁ হ্যাঁ, অ্যাটলিস্ট 2 আওয়ার্স এর ব্যাকআপ লাগবে। হ্যাঁ, এরকম লাগবে, এটা করতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। ওকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ। এরপরও এটা তো আসলে অনেক ধরনের অনেক কোশ্চেন থাকে, সো আমি আপনার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমারে নক করেন, আমি হেল্প করব, কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আমরা নেক্সট দিন আপনি ইনশাল্লাহ আপনি যে লিস্টটা দিচ্ছেন, বইয়ের লিস্ট, এটা তো আমরা মানে কেনার জন্য অর্ডার দিয়েছি, কিন্তু এটা তো যেটা ওরা তো আমাদের বইয়ের লিস্ট গুলো পাঠাতে খুব দেরি করে, ওরা কোপারেটও ঠিক মতো করে না। বুঝতে পারছি। এটা হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে আমি অ্যাকচুয়ালি বইয়ের দায়িত্বটা নিচ্ছি না, কারণ আমার হয়েছে কি যে পিডিএফ যেগুলো আছে, যেহেতু পিডিএফটা অনেক বড় পিডিএফ, সো এটা তো আপনি পিডিএফ থেকে দেখে পড়ে পড়তে পারবেন না, বিকজ এই পিডিএফ গুলা হ্যাঁ অ্যাকচুয়ালি হচ্ছে হ্যাঁ, আমার এই পিডিএফ গুলা লাগবে হচ্ছে আমার পরীক্ষার আগে আগে একদম ভালো হ্যাঁ রাইট রাইট, করে আমি পড়তে হবে। দেখেছি হ্যাঁ, দেখেছি। সো এটা হ্যাঁ আপনার হ্যাঁ, বই লাগবে। সো আমি অ্যাকচুয়ালি ওনার কাছে দিয়ে রাখছি। সো যদি লেট হয় কয়েকবার ওনারে নক করলে হয়তো বা আশা করি পাঠিয়ে দিবে। ঠিক আচ্ছা আছে, ভাইয়া, লাস্ট আরেকটা একটু কথা বলি, এটা হচ্ছে 14 তো মানে অ্যাকসেপ্টেবল তাই তো? জি, 14 ইঞ্চ তো অ্যাকসেপ্টেবল, তাইলে অ্যাকসেপ্টেবল আমরা অ্যাকসেপ্টেবল আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে অ্যাকসেপ্টেবল। ভাই। বাট আমি বলি আপনাকে, এই 15 ইঞ্চ বেস্ট পরীক্ষার জন্য, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা 15 ইঞ্চ বেস্ট। 14 ইঞ্চও আমাদের ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন, কোনো প্রবলেম হয় নাই। বাট আমি বলবো যে হচ্ছে কনফিউশন যদি থাকে,
কারণ আমি বলতেছি যে 14-15 ইঞ্চ ফাইন, বাট তারপরে যদি আপনার কনফিউশন থাকে যে না আপনার ল্যাপটপের সাইজ একটু কম, সে ফর এক্সাম্পল আপনার 13 ইঞ্চ আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনার বললাম যে আমি আপনাকে মেল আইডি দিয়ে দিব, ওখানে মেল করে জেনে নেবেন, ওদের মেল করলেই হবে যে এটা আপনার চলবে কিনা। তারা যদি বলে ওকে ফাইন, তো চলবে, কোনো প্রবলেম না নেই। না, আমার 14 ইঞ্চ আছে ভাই, আমি মাত্র কনফিগারেশন এই ওকে চেক ফাইন, ঠিক করছি। আছে, তাহলে চলবে, ফাইন চলবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আর মোর দেন 15 ইঞ্চি হলে তো সমস্যা নেই। ল্যাপটপ কি 15 ইঞ্চের বেশি হয় কিনা আমি জানি না। 17 ইঞ্চি মনিটর, আচ্ছা, হইতে পারে, 17। কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।